বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 12ই জুন 2025। আমাদের বার কাউন্সিল লিখিত ব্যাচ 2025-এর 33তম ক্লাস এবং সাক্ষ্য আইনের প্রথম ক্লাস। আমরা সাক্ষ্য আইনের আজকে শুরু করতে যাচ্ছি এবং আপনাদের জ্ঞাতার্থে বলতেছি যে আগামী শনিবার 14 তারিখ সকাল 10টায় আপনাদের দণ্ডবিধি পরীক্ষা এবং 10টা থেকে শুরু করে যার যে শিডিউল আছে সারাদিনই দিতে পারবেন, তবে 4 ঘন্টার বেশি দিতে পারবেন না। শনিবারে আর ক্লাস নেই। আর আগামীকাল শুক্রবার, শুক্রবারের পড়াও সকাল 10টায়। শুক্রবার বিকালে দিতে চাইছিলাম, বাট বিকালে দিলে আপনাদের আবার ওই শনিবারের পড়াটা হয় না, বাসায় যাইতে যাইতেই অনেক দেরি হয়ে যায়। এই কারণে আগামীকাল শুক্রবার, কালকে ইনশাল্লাহ 10টায় শুরু হবে, কালকে দেরি হবে না। আচ্ছা, তো তাহলে সবাই সাক্ষ্য আইনের সাজেশনটা হাতে নেন। দেখেন, সবাই সাক্ষ্য আইনের সাজেশনটা হাতে নেন। এখানে মোট আপনার 13টা প্রশ্ন আছে শর্ট নোট ধরে, এবং এই 13টাও আপনাদের পুরোপুরি পড়া লাগবে না। যদি আমরা তো এখানে পড়বো সবই, আপনাদের এমনি একটু বলে দিব যে এইগুলা গুরুত্বপূর্ণ, কিন্তু ওইগুলার উপর বেশি ফোকাস করবেন আর সব সম্পর্কে ধারণা নিয়ে যেতে হবে। তো আশা করি ইনশাল্লাহ এখান থেকে দুইটার ভিতরে একটা কমন পাবেন ইনশাল্লাহ। তো আমরা এখন প্রথম যেটা শুরু করতেছি, সাক্ষ্য আইনের 1 নম্বর প্রশ্ন দেখেন। 1 নম্বর প্রশ্নে কি আছে যে সাক্ষ্য আইন অনুসারে দলিলের সংজ্ঞা দিন এবং দলিলের বিষয়বস্তু প্রমাণের পদ্ধতি ব্যাখ্যা করুন। এছাড়া অবলিক দিয়ে আছে যে প্রমাণ ব্যতিরেকে কোনো ঘটনায় আদালত বিবেচনা করতে পারে না, সংশ্লিষ্ট আইনের বিধানের আলোকে আলোচনা করুন। এটার ইংলিশ ভার্সন হলো এইভাবে আসতে পারে, দ্য কোর্ট ক্যান কনসিডার নো ফ্যাক্ট উইদাউট প্রুফ, সাক্ষ্য আইনের সংশ্লিষ্ট বিধানের আলোকে আলোচনা করুন। মানে এটা 3 আঙ্গিকে আসতে পারে। তাহলে আমরা প্রথম যেটা, যে সাক্ষ্য আইন অনুসারে দলিলের সংজ্ঞা দিন এবং দলিলের বিষয়বস্তু প্রমাণের পদ্ধতি ব্যাখ্যা করুন। তো সাক্ষ্য আইন আসলে আমরা যখন প্রিলিতে পড়ছিলাম, আপনার মনে আছে কিনা যে স্বাক্ষরে 3 ভাগে ভাগ করছিলাম। আগে করা যাইতো 2 ভাগে, মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য। 2022 সালের সংশোধনী অনুসারে সাক্ষ্য 3 প্রকার: মৌখিক, দালিলিক, ফরেনসিক। এবং আপনাদের মনে করে দিই, মৌখিক সাক্ষ্যের সংজ্ঞাও 3 ধারা, দালিলিক সাক্ষ্যের সংজ্ঞাও 3 ধারা, ফরেনসিক সাক্ষ্যের সংজ্ঞাও কি 3 ধারা। আর মৌখিক সাক্ষ্যের সংজ্ঞা দিছে 3 ধারায়, বাট মৌখিক সাক্ষ্য প্রমাণের পদ্ধতি বলছে 59 আর 60। মনে আছে কিনা? 59 ধারায় বলছে যে দলিল ছাড়া সকল বিষয়বস্তু মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায়। আর 60 ধারায় বলছে ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট, মানে মৌখিক সাক্ষ্য সর্বদাই প্রত্যক্ষ হতে হবে। তাহলে মৌখিক সাক্ষ্য হলো 59, 3 ধারায়, আর মৌখিক সাক্ষ্য প্রমাণের পদ্ধতি যদি আসে তাহলে 59 আর 60। দালিলিক সাক্ষ্যের সংজ্ঞা দিছে 3 ধারায়, যেখানে বলা হয়েছে যে আদালতে পরিদর্শনের জন্য যে দলিল উপস্থাপন করা হয় তাকে কি বলে? দালিলিক সাক্ষ্য। আর দালিলিক সাক্ষ্য প্রমাণের পদ্ধতি বলছে আপনার 61 থেকে 73। 61 থেকে কত? 73। তো 73 পর্যন্ত না গেলেও অ্যাটলিস্ট 66 পর্যন্ত যাওয়া আপনার উচিত, যে দালিলিক সাক্ষ্য কিভাবে প্রমাণ করতে হয়। তাহলে 61 থেকে 66 আমরা বলতে পারি দালিলিক সাক্ষ্য প্রমাণের পদ্ধতি। তার মধ্যে ধারাগুলো যদি আমি খুব সংক্ষেপে আপনাদের মনে করাই দেই, যে 61 ধারায় বলছিল যে দলিলের বিষয়বস্তু প্রাথমিক বা মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায়। 62 ধারায় বলছিল প্রাথমিক সাক্ষ্যের সংজ্ঞা। 63 ধারায় বলছিল মাধ্যমিক সাক্ষ্যের সংজ্ঞা। 64 ধারায় বলছিল যে ব্যতিক্রম ছাড়া সবসময় প্রমাণ করতে হবে প্রাথমিক সাক্ষ্য দ্বারা। 65 ধারায় 7টা গ্রাউন্ড বলছিল, যে জায়গা বলছিল যে কোন কোন ব্যতিক্রম প্রেক্ষাপটে মাধ্যমিক সাক্ষ্য দ্বারাও প্রমাণ করা যায়। আর 66 ধারায় বলছিল কি? নোটিশ, ওই যে মানে নোটিশ দিতে হবে দলিল হাজির করার জন্য। তাহলে দালিলিক সাক্ষ্য প্রমাণের পদ্ধতি এইটুক লিখলেই হবে। তাহলে আমরা একটু প্রশ্নটার দিকে যদি আরেকবার একটু তাকাই, যে সাক্ষ্য আইন অনুসারে দলিলের সংজ্ঞা দিন, এই জায়গায় মেইনলি আমার দিতে হবে দলিলের সংজ্ঞা, দলিল কি, আর দলিলের বিষয়বস্তু প্রমাণের পদ্ধতি। তার মানে আমার এই জায়গায় 59 60 আলোচনা করা লাগবে না, আমার 61 থেকে 66 পর্যন্ত আলোচনা করলেই ইনশাল্লাহ হবে। কিন্তু যদি বলে পরের অংশ, যে প্রমাণ ব্যতিরেকে কোনো ঘটনাই আদালত বিবেচনা করতে পারে না, সংশ্লিষ্ট আইনের বিধানের আলোকে আলোচনা করুন, বা দ্য কোর্ট ক্যান কনসিডার নো ফ্যাক্ট উইদাউট প্রুফ, এই ক্ষেত্রে আমার মৌখিক সাক্ষ্যের সংজ্ঞা দিতে হবে, দালিলিক সাক্ষ্যের সংজ্ঞা দিতে হবে, ফরেনসিক সাক্ষ্যের সংজ্ঞা দিতে হবে। তারপরে মৌখিক সাক্ষ্য কিভাবে প্রমাণ করে 59 60, তারপরে দালিলিক সাক্ষ্য কিভাবে প্রমাণ করে 61 থেকে 66, তারপরে আলোচনার পরিশেষে বলা যায় যে দ্য কোর্ট ক্যান কনসিডার নো ফ্যাক্ট উইদাউট প্রুফ। বুঝলেন? তাহলে আমরা
সাক্ষ্য আইন অনুসারে দলিলের সংজ্ঞাদিন এবং দলিলের বিষয়বস্তু প্রমাণের পদ্ধতি যদি বলি তাহলে এটার উত্তর কম। আর প্রমাণ ব্যতি রেখে কোনো ঘটনাই আদালত বিবেচনা করতে পারে না, এই জায়গায় মৌখিক সাক্ষ্য লেখা লাগবে, দালিলিক সাক্ষ্য লেখা লাগবে। তো আমরা ভূমিকায় চলে আসি, দেখেন ক নম্বরের ভূমিকা। ভূমিকায় আনুষঙ্গিক কিছু কথা বলতে হয়। সাক্ষ্য আইন 1872 সালের আইন। সাক্ষ্য আইনে মোট 167টি ধারা রয়েছে। এই আইনের মূল বিষয়বস্তু হলো আদালতে মামলার বিচার্য বিষয় প্রমাণের জন্য মামলার কোনো পক্ষ কিভাবে সাক্ষ্য দিতে পারে, কোন সাক্ষ্যগুলো প্রাসঙ্গিক গ্রহণযোগ্য, সাক্ষ্য সম্পর্কে অনুমান, সাক্ষ্য গ্রহণের ক্রম, দলিল, দলিলের প্রকারভেদ ইত্যাদি। আপনি সাক্ষ্য আইনের ক অংশের উত্তরে ভূমিকাটুক লিখতে পারেন, কিন্তু সাক্ষ্য আইনের প্রতি জায়গায় এই ভূমিকা দেওয়ার দরকার নাই। আপনাদের এই ক্লাস টেস্টেও আমি দেখছি 100 মার্কের যে আপনারা প্রতি জায়গায় ভূমিকা দেন। এই ফৌজদারি কার্যবিধি এত সালের আইন, এত ধারাও আছে, এই প্রতি জায়গায় এই জিনিস দেওয়ার দরকার নাই। আচ্ছা, এখন আমরা চলে আসি সাক্ষ্যের সংজ্ঞা। সাক্ষ্য আইন এমন কিছু বিষয় যার মাধ্যমে কোনো কিছু প্রমাণ বা অপ্রমাণ করা যায়। অন্যভাবে বলতে গেলে সাক্ষ্য বলতে তর্কিত বিষয় বিচারিক সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রমাণের উপায় সমূহকে বোঝায়। আপনি জাস্ট আপনার ভাষায় বলবেন যে কোনো মামলা প্রমাণের জন্য শপথ বাক্য পাঠ করে আদালতে মৌখিক বা যে দালিলিক সাক্ষ্য দেওয়া হয় তারই কি বলে সাক্ষ্য। সাক্ষ্য আইনের 3 ধারায় সাক্ষ্যের পরিপূর্ণ সংজ্ঞা প্রদান করা হয়নি, বরং 3 ধারায় আন্ডারলাইন করেন 3 প্রকার সাক্ষ্যের সংজ্ঞা আছে। কয় প্রকার? 3 প্রকার। একটা দেখেন মৌখিক সাক্ষ্য, ওরাল এভিডেন্স। 2 নম্বরে দেখেন দালিলিক সাক্ষ্য বা ডকুমেন্টারি এভিডেন্স। 3 নম্বরে ফরেনসিক সাক্ষ্য বা ফরেনসিক এভিডেন্স। এখন আমরা সরাসরি চলে আসি মৌখিক সাক্ষ্য আসলে কাকে বলে। আচ্ছা, আমি একটু ব্যাখ্যা দিই আপনাদের। ওই জায়গায় যা জানতে চাইছে দালিলিক সাক্ষ্য কাকে বলে, ওই জায়গায় কিন্তু মৌখিক সাক্ষ্য, ফরেনসিক সাক্ষ্য এগুলা বলে নাই, কিন্তু এগুলো আমি দিচ্ছি কিসের জন্য, যাতে ওই জিনিসটা একটু মানে উপস্থাপনটা আরো ভালো হয়, উপস্থাপনটা ভালো হয় বা অথবা আপনার জানা থাকলো আর কি। দেখেন, মৌখিক সাক্ষ্য ওরাল এভিডেন্স। মৌখিক সাক্ষ্য অর্থ হলো সাক্ষী নিজে যে বিবৃতি আদালতের নিকট প্রদান করে। মৌখিক সাক্ষ্য বলতে শুধুমাত্র কোনো সাক্ষী মুখ দিয়ে যে শব্দ বলে তা নয়, বরং অসুস্থতার জন্য যে ব্যক্তি কথা বলতে অক্ষম সে চিহ্ন বা ইশারায় যে বক্তব্য দিয়ে থাকে তাও মৌখিক সাক্ষ্য বলে গণ্য হবে। কোনো ব্যক্তি অসুস্থতার দরুন মুখ দিয়ে যে কথা বলতে পারে না কিন্তু আকার ইঙ্গিতে বলে দিচ্ছে, বোবা সাক্ষী, সেও এক ধরনের কি মৌখিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে। যেমন বোবা সাক্ষী চিহ্ন বা ইশারায় যে সাক্ষ্য দেয় 119 ধারা অনুযায়ী তা মৌখিক সাক্ষী হিসেবে গণ্য হবে। তারপরে চলে আসি আমরা দালিলিক সাক্ষ্য, ডকুমেন্টারি এভিডেন্স। ডকুমেন্টারি এভিডেন্স সাক্ষ্য আইনের 3 ধারায় দালিলিক সাক্ষ্যের সংজ্ঞা দেওয়া হয়েছে। উক্ত ধারা অনুযায়ী কোন বস্তু বা পদার্থের উপর অক্ষর, সংখ্যা, চিহ্ন ব্যবহার করে কোন তথ্য বর্ণনা বা সংরক্ষণ করাকে দলিল বলে। 3 ধারায় সংখ্যা বলছে যে কোনো বস্তু বা পদার্থের উপর যদি অক্ষর লেখেন, সংখ্যা লেখেন, চিহ্ন দেন তাহলে ওইটা হয়ে যাবে কি দলিল। সাক্ষ্য আইনের সর্বশেষ সংশোধনী অনুযায়ী দলিল বলতে আন্ডারলাইন করবেন ডিজিটাল রেকর্ড অন্তর্ভুক্ত হবে। সাক্ষ্য আইনে যে সর্বশেষ অ্যামেন্ডমেন্ট 2022 সালে এসেছে সেখানে দলিল বলতে ডিজিটাল রেকর্ড কেউ বুঝাইছে। কাকে বুঝাইছে? ডিজিটাল রেকর্ড হলো এই যে আপনার অডিও, ভিডিও, সিসিটিভি ফুটেজ, মেমোরি কার্ডে যা থাকে, গুগল ড্রাইভে যা থাকে, এগুলা কি ডিজিটাল রেকর্ড। সাক্ষ্য আইনের 3 ধারা অনুযায়ী এই দলিল আদালতে পরিদর্শনের জন্য দাখিল করা হলে তাকে দালিলিক সাক্ষ্য বলে। এই দলিল যদি আদালতে পরিদর্শনের জন্য পাঠানো হয় তাহলে এটাকে কি বলে বলেন? দালিলিক সাক্ষ্য। এরপরে আমরা চলে আসি ফরেনসিক সাক্ষ্য বা ফরেনসিক এভিডেন্স। সাক্ষ্য আইনের 3 ধারা অনুসারে রক্ত, বীর্য, চুল, শরীরের সমস্ত উপাদান, অঙ্গ, অঙ্গের অংশ, ডিএনএ ইত্যাদি সম্পর্কিত সাক্ষ্যকে শারীরিক বা ফরেনসিক সাক্ষ্য বলে। ফরেনসিক সাক্ষ্য, তাহলে আমার এই জায়গা ফরেনসিক সাক্ষ্য হলো মানুষের দেহ রিলেটেড যা যা আছে এই সব কিছুরই বলে কি ফরেনসিক সাক্ষ্য। এখন আমরা মূল জায়গায় চলে আসি। মূল যেখানে এসেছে সেখানে এসেছে দলিলের সংজ্ঞা দাও। দলিলের সংজ্ঞা কিন্তু অলরেডি উপরে একবার দিয়ে এসেছি। তারপরেও দেখেন, দলিল, দলিল বলতে কোনো পদার্থের উপর প্রকাশিত বা বর্ণিত বিষয়কে বোঝায়। সাক্ষ্য আইনের 3 ধারা অনুযায়ী কোনো দলিল অনুযায়ী কোনো বিষয় দলিল হিসেবে গণ্য হতে নিম্নলিখিত শর্ত পূরণ করতে হবে। 1, কোনো পদার্থের উপর প্রকাশিত বা বর্ণিত বিষয় হতে হবে। 2, উক্ত পদার্থের উপর উক্ত বর্ণনা হতে হবে কোনো অক্ষর, সংখ্যা বা চিহ্নের সাহায্যে। 3, উক্ত বিষয়সমূহ ভবিষ্যতে ব্যবহার করার অভিপ্রায় ছিল বা থাকবে। মানে আপনি শুধু কোনো পদার্থের উপর কিছু লিখলেই দলিল হচ্ছে, ঠিক আছে, বাট ওইটা আপনার ভবিষ্যতে ব্যবহার করার কি থাকতে হবে? ইন্টেনশন থাকতে হবে। দলিলের বিষয়বস্তু প্রমাণের পদ্ধতি, এখন আমরা এই জায়গায় চলে আসি।
দলিলের বিষয়বস্তু প্রমাণের পদ্ধতি সম্পর্কে 61 থেকে 65 ধারায় আলোচনা করা হয়েছে। কত থেকে কত? 61 থেকে 65। তাহলে আমরা প্রথমে আসি, প্রাথমিক বা মাধ্যমিক সাক্ষ্য ব্যবহার করে দলিলের বিষয়বস্তু প্রমাণ। প্রাথমিক সাক্ষ্য ব্যবহার করেও দলিলের বিষয়বস্তু প্রমাণ করা যায়, বা মাধ্যমিক সাক্ষ্য ব্যবহার করেও দলিলের বিষয়বস্তু প্রমাণ করা যায়। সাক্ষ্য আইনের 61 ধারায় দলিলের বিবরণ বা বিষয়বস্তু প্রমাণের পদ্ধতি আলোচনা করা হয়েছে। 61 ধারায় বলা হয়েছে দলিলের বিষয়বস্তু প্রাথমিক বা মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে। প্রাথমিক সাক্ষ্যের আর এক নাম কি জানেন? মুখ্য সাক্ষ্য। আর মাধ্যমিক সাক্ষ্যের আর এক নাম কি? গৌণ সাক্ষ্য। তবে প্রাথমিক সাক্ষ্য ও মাধ্যমিক সাক্ষ্যের সংজ্ঞা যথাক্রমে 62 ও 63 ধারায় প্রদান করা হয়েছে। তাহলে এই কথাগুলো আপনার খুব জটিল মনে হওয়ার কথা না, এগুলো আমরা প্রিলিতে বহুবার পড়ে এসেছি। যে প্রাথমিক মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায়, এটা কত? 61। আর প্রাথমিক সাক্ষ্যের সংজ্ঞা দিছে কত? 65। আর মাধ্যমিক সাক্ষ্যের সংজ্ঞা 63। এখন 62 ধারা অনুযায়ী স্বয়ং মূল দলিলটিকেই প্রাথমিক সাক্ষ্য বা প্রাইমারি এভিডেন্স বলে। মানে 62 ধারা অনুযায়ী স্বয়ং যে মূল দলিল, মূল দলিলের যদি 1000টা কপি থাকে, 1000টা কপি কি প্রাথমিক সাক্ষ্য। এবং ওই জায়গায় প্রাথমিক সাক্ষ্য প্রিলিতে আমরা একটু বিস্তারিত বলেছিলাম, এত দরকার নাই। আপনি বলবেন যে মূল দলিলেই কি বলে প্রাথমিক সাক্ষ্য। এবং 63 ধারা অনুযায়ী মূল দলিলের জাবেদা নকল, ফটোকপিকে মাধ্যমিক সাক্ষ্য, গৌণ সাক্ষ্য বা সেকেন্ডারি এভিডেন্স বলে। মূল দলিলের ওই জায়গায় 5 প্রকার ছিল নাকি? 5 প্রকার ছিল না? মূল দলিলের জাবেদা নকল, তারপরে হুবহু নকল, তারপরে যান্ত্রিক ভাবে তৈরি, তারপরে হাতের লেখা, তারপরে যে দলিলটা দেখেছে, যে দলিলটা দেখেছে। জি, 63 ধারা অনুসারে নিম্নোক্ত সাক্ষ্য মাধ্যমিক বা গৌণ সাক্ষ্য হিসেবে গণ্য হবে। 63 ধারা অনুসারে নিম্নোক্ত সাক্ষ্য মাধ্যমিক বা গৌণ সাক্ষ্য হিসেবে গণ্য হবে। দেখেন, কোন দলিলের জাবেদা নকল, এবং আমরা যখন প্রিলিতে পড়েছিলাম এই জায়গায় জাবেদা নকল বলতে বোঝানো হচ্ছে সরকারি দলিলের সার্টিফাইড কপি, নাকি? সরকারি দলিলের সার্টিফাইড কপি। তারপরে দেখেন, মূল দলিল থেকে যান্ত্রিক উপায়ে প্রস্তুতকৃত কোন দলিলের নকল, এটা এমনিতেই মনে থাকার কথা। মূল দলিল থেকে যান্ত্রিক উপায়ে মানে আপনি একটা বই ফটোকপি করেছেন, তাহলে এটা আপনার যান্ত্রিক উপায়ে তৈরিকৃত দলিলের নকল। দেখেন, সাইলেন্ট করেন সবাই। 3 নাম্বার, মূল দলিল থেকে প্রস্তুত করা বা মূল দলিলের সাথে তুলনা করে প্রস্তুত নকল। এটা যান্ত্রিক উপায় তৈরি করে নাই, বাট মূল দলিল থেকে প্রস্তুত করে বা মূল দলিলের সাথে তুলনা করে প্রস্তুত নকল। ধরেন আপনাদের একজন, এই আমাদের আরিফ সাহেব দেখা গেল উনি আইন পাঠের হুবহু আইন পাঠে একটা আইন পাঠ যে খণ্ডে যা আছে হুবহু তিনি হাতে লিখছেন, তাহলে এটাও এক ধরনের কি মাধ্যমিক সাক্ষ্য। ওটা ফটোকপি করলেও যেভাবে মাধ্যমিক সাক্ষ্য হতো, উনি হুবহু হাতে লিখছে, এটাও কি মাধ্যমিক সাক্ষ্য। আচ্ছা, দলিলের প্রতিলিপি যে পক্ষ প্রতিলিপি সম্পাদন করেনি তার বিরুদ্ধে। দলিলের প্রতিলিপি এটা অনেকটা ওই যে চেকের মুড়ির মতো, মনে আছে কিনা? চেকের মুড়ি আমার কাছে থাকে আর মূল চেকটা চলে যায় ব্যাংকের কাছে, তাহলে ওই চেকের মুড়ি আমার ক্ষেত্রে হলো মাধ্যমিক সাক্ষ্য, আর মূল চেকটা আমার ক্ষেত্রে প্রাথমিক সাক্ষ্য, কিন্তু ব্যাংকের ক্ষেত্রে আবার মাধ্যমিক সাক্ষ্য। অথবা এভাবেই মনে রাখলেই হবে যে দলিলের প্রতিলিপি যে পক্ষ প্রতিলিপি সম্পাদন করেনি তার বিরুদ্ধে। অথবা এইভাবে যদি চিন্তা করেন যে আপনারা গ্রামে এই আওয়াজ বদল করেন যে আরিফ সাহেবের 1 খণ্ড জমি ভোগ করবে বরকত, বরকতের আর 1 খণ্ড জমি ভোগ করবে আরিফ সাহেব। এখন আরিফ সাহেবের সম্পাদিত দলিল, এই সম্পাদিত দলিলটা আছে বরকতের কাছে, আবার বরকতের সম্পাদিত দলিল আছে আরিফ সাহেবের কাছে। তাহলে আরিফ সাহেবের যে দলিলটা বরকতের কাছে আছে, সেটা বরকতের ক্ষেত্রে হলো মাধ্যমিক সাক্ষ্য, কিন্তু আরিফ সাহেবের ক্ষেত্রে প্রাথমিক সাক্ষ্য। আর বরকতের যে দলিলটা আরিফ সাহেবের কাছে আছে, এটা আরিফ সাহেবের ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য, বরকতের ক্ষেত্রে প্রাথমিক সাক্ষ্য। জি, সবশেষেরটা দেখেন, যে ব্যক্তি দলিলটি দেখেছেন ওই দলিল সম্পর্কে উক্ত ব্যক্তির মৌখিক বক্তব্য। অনেক ক্ষেত্রে এরকম হতে পারে যে একটা দলিল আদালতে উপস্থিত করা সম্ভব না, বা একটা দলিল ওই দেখা গেল যে 5ই আগস্টের আন্দোলনে অনেক দলিল অনেক জায়গায় পুড়ে ফেলে হয়ে পুরানো মানে পুরাই ফেলছে বা নষ্ট হয়ে গেছে, কিন্তু ওই দলিলটা যখন অস্তিত্ব ছিল তখন যে ব্যক্তিগণ বা যে ব্যক্তি ওই দলিল দেখছে তারা যদি আদালতে কোনো বিবৃতি দেয়, সেটাও কি হবে মাধ্যমিক সাক্ষ্য। যদিও সে দেখে এসে মুখে বিবৃতি দিচ্ছে, তথাপি এটা
মাধ্যমিক সাক্ষ্য হিসেবেই গণ্য হবে। তাহলে প্রশ্নটা খুব সোজা, পাঁচটা। একটা হলো জাবেদা নকল, যান্ত্রিক উপায় তৈরি, আর একটা হলো অবিকল নকল প্রতিলিপি, আর আরেকটা হচ্ছে প্রতিলিপি যে পক্ষ সম্পাদন করেনি তার কাছে, আর যে দলিলের কপি দেখেছে। অর্থাৎ 61 ধারা অনুসারে কোন দলিলের বিষয়বস্তু প্রাথমিক সাক্ষ্য যেমন মূল দলিল এবং মাধ্যমিক সাক্ষ্য যেমন মূল দলিলের জাবেদা নকল বা ফটোকপি দ্বারা প্রমাণ করা যেতে পারে। এখন আমরা চলে আসি যে শুধুমাত্র প্রাথমিক সাক্ষ্য দ্বারা দলিল প্রমাণ, শুধুমাত্র প্রাথমিক সাক্ষ্য দ্বারা দলিল প্রমাণ। যদিও 61 ধারা অনুসারে কোন দলিলের বিষয়বস্তু প্রাথমিক বা মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায়, কিন্তু সাক্ষ্য আইনে 64 ধারায় বলা হয়েছে যে, আন্ডারলাইন 64 ধারায়, কত ধারায়? 64 ধারায় বলা হয়েছে যে ব্যতিক্রম ব্যতীত সকল ক্ষেত্রে দলিলের বিষয়বস্তু প্রাথমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে হবে। 61 ধারায় বলছে যে দলিলের বিষয়বস্তু প্রাথমিক সাক্ষ্য মাধ্যমিক সাক্ষ্য দুইটা দ্বারাই প্রমাণ করা যায়, কিন্তু 64 ধারায় এসে বললো যে ব্যতিক্রম ছাড়া সব সময় প্রমাণ করতে হবে কি দ্বারা? প্রাথমিক সাক্ষ্য দ্বারা, মানে মূল দলিল দ্বারা। আইনের নীতি হলো যে, যে ক্ষেত্রে মূল বা প্রাথমিক দলিলটি বিদ্যমান থাকে সেক্ষেত্রে প্রাথমিক সাক্ষ্য দ্বারা দলিলের বিষয়বস্তু প্রমাণ করতে হবে। এছাড়া অন্যান্য ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য দ্বারা দলিলের বিষয়বস্তু প্রমাণ করা যায়। তবে সংশ্লিষ্ট পক্ষের দখলে প্রাথমিক সাক্ষ্য থাকলে সেক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য দ্বারা উক্ত উক্ত দলিলের বিষয়বস্তু প্রমাণ করতে পারবে না। তো তবে যদি কারো কাছে প্রাথমিক সাক্ষ্য মানে মূল দলিলটাই থাকে সেই ক্ষেত্রে আর আপনি মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে পারবেন না। তাহলে 64 ধারার যে মূল কথা সেটা হলো যে দলিল আপনার সর্বদা প্রমাণ করতে হবে প্রাথমিক সাক্ষ্য দ্বারা। যদি কোনো ক্ষেত্রে প্রাথমিক সাক্ষ্য না থাকে তাহলে সেই ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে। আর মাধ্যমিক সাক্ষ্য দ্বারা কোন কোন ক্ষেত্রে প্রমাণ করা যাবে সেই বিষয়টা আবার বলেছে 65 ধারা। এই জায়গা 65 ধারায় চলে আসি, দেখেন মাধ্যমিক সাক্ষ্য দ্বারা দলিল প্রমাণ। 65 ধারা অনুসারে 60টি ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য দ্বারা দলিলের বিষয়বস্তু প্রমাণ করা যেতে পারে। কয়টা ক্ষেত্রে? 60টি। এই 60টা যদি আপনার সিরিয়ালি মনে নাও থাকে সমস্যা নেই, আপনি স্টার দিয়ে দিয়ে যে কয়টা পারেন লিখে দিবেন। যদি মূল দলিলটি যার বিরুদ্ধে প্রমাণ করতে হবে তার দখলে থাকে, আদালতের প্রক্রিয়ার বাইরে থাকলে, বা তাকে দলিল হাজির করতে 66 ধারায় নোটিশ দেওয়া হয়ে নোটিশ দেওয়ার পরেও দলিল হাজির না করলে, জায়গা কি কি বলছে? যে মূল দলিল যার বিরুদ্ধে প্রমাণ করবেন, বিবাদীর বিরুদ্ধে প্রমাণ করবেন, মূল দলিল বিবাদীর কাছেই আছে। আদালতের প্রক্রিয়ার বাইরে থাকলে, এই দলিল এত বাইরে আছে যে আদালতে আনা বেসম্ভব নাকি অসম্ভব। আচ্ছা, আর যাকে দলিল হাজির করতে 66 ধারায় নোটিশ দেওয়ার পরও সে দলিল হাজির না করলে, 66 ধারায় তারা দলিল হাজির করতে বলছে বাট সে দলিল হাজির করে নাই, সেই সকল ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য দ্বারা দলিলের বিষয়বস্তু প্রমাণ করা যেতে পারে। তারপরে দেখেন, যার বিরুদ্ধে দলিলটি প্রমাণ করা হবে সে দলিলের বিষয়বস্তু লিখিতভাবে স্বীকার করে নিলে, যার বিরুদ্ধে দলিলটা প্রমাণ করবে সে বলছে যে আমি দলিলের যা আছে এটা স্বীকার করে নিলাম, তাহলে তার দলিল হাজির করার দরকার নাই। বিয়ে আসলে হয়েছে কিনা কাবিন নামা দেখাইতে চাচ্ছেন, এখন যার বিরুদ্ধে বিয়ে হয়েছে কিনা দাবি করছেন সেই বলছে যে হ্যাঁ তোমার সাথে আমার বিয়ে হয়েছে, তাহলে আর কি আর কাবিন নামা দেখানোর দরকার আছে? নাই। দেখেন, যে ক্ষেত্রে মূল দলিলটি হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, যদি আপনি প্রমাণ করতে পারেন যে মূল দলিল হারাই গেছে অথবা নষ্ট হয়ে গেছে তাহলে সেই ক্ষেত্রে আপনি আপনি ফটোকপি দিতে পারেন। যে ক্ষেত্রে মূল দলিলটি সহজে হস্তান্তরযোগ্য নয়, মূল দলিলটা হচ্ছে এমন প্রকৃতির কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় টানা হেঁচড়া করা যাবে না, এটা সময় ব্যয় সাপেক্ষ অথবা বিপজ্জনক অথবা নিতে গেলে ছিঁড়ে যেতে পারে, সেই ক্ষেত্রে আপনার মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যেতে পারে। যে ক্ষেত্রে মূল দলিলটি একটি সরকারি দলিল, সরকারি দলিল পাবলিক ডকুমেন্ট 74 দ্বারা সংজ্ঞায়িত করছে, সামনে পড়বো। সরকারি দলিল হলো সরকারি কর্তৃপক্ষের যে কোনো কার্যের অংশ রয়েই বলে সরকারি দলিল। যে কোনো সরকারি কর্তৃপক্ষ, সরকারি অফিস, সরকারি বিশ্ববিদ্যালয়, সরকারি যে কোনো কর্তৃপক্ষ বা সরকারি অফিসের যে কোনো অফিসিয়াল যে কার্য বিবরণী বা কার্যের রেকর্ড সেটাকেই কি বলে? সরকারি দলিল। তাহলে সরকারি দলিলের ক্ষেত্রে আমার মূল দলিলের প্রয়োজন নাই। যে ক্ষেত্রে মূল দলিলের সত্যায়িত নকল সাক্ষ্য হিসেবে ব্যবহারের বিধান আছে, অনেক ক্ষেত্রে মূল দলিল সরাসরি হাজির করা লাগে না, বলা আছে যে মূল দলিলের সত্যায়িত প্রতিলিপি আনলেই হবে। 7 নাম্বার, যে দলিল আদালতে পরীক্ষা করা দেখা সুবিধাজনক না, অনেক ক্ষেত্রে এমন হইতে পারে যে কোনো দলিল আদালতে পরীক্ষা করা দেখা সুবিধাজনক না, তাহলে সেই এই 7টা ক্ষেত্রে আপনার মাধ্যমিক সাক্ষ্য দ্বারা দলিলের বিষয়বস্তু প্রমাণ করা যেতে
আর এই সাতটার কোনোটার মধ্যে যদি একটা না পড়ে, সাতটার কোনোটার সুবিধা যদি আপনি না পান, তাহলে কিন্তু আপনাকে প্রাথমিক সাক্ষ্য দ্বারাই দলিলের বিষয়বস্তু প্রমাণ করতে হবে। তো তারপরে দেখেন, মাধ্যমিক সাক্ষ্য বলতে এটা বোঝায় যে এর চেয়ে উত্তম সাক্ষ্য যেমন প্রাথমিক সাক্ষ্যের অস্তিত্ব আছে, এই কারণে কেন মূল বা প্রাথমিক দলিলটি উপস্থাপন করা যাচ্ছে না সে সন্তোষজনক ভাবে ব্যাখ্যা করতে না পারলে মাধ্যমিক সাক্ষ্য গ্রহণীয় নয়। আপনি মাধ্যমিক সাক্ষ্য তখনই দিতে পারেন যখনই আপনি আদালতকে সন্তুষ্ট করতে পারবেন যে আমার প্রাথমিক সাক্ষ্য হারাই গেছে বা এই 65 ধারার যে কোনো একটার মধ্যে পড়ে। আচ্ছা, অতএব আলোচনার পরিশেষে বলা যায় যে উপরোক্ত পদ্ধতি সমূহের মাধ্যমে কোন দলিলের বিষয়বস্তু প্রমাণ করা যায়। আপনারা অনেকে বলেন এই লাস্টের লাইনটা দেন না, শুধু ওই মানে ধরেন ধরেন আপনি একজনের বাড়িতে বেড়াইতে গেছেন, সে আপনারে ভালো মন্দ খাওয়াইছে, খাওয়ানোর পরে এখন বিকেল বেলা সে ধরেন একটা কাজ করতেছে, তারে না বলি টলে আপনি চলে আসছেন। আসতে তো আপনি পারেনি, কিন্তু এই যে যে তারে না বলে আসলেন, বিষয়টা কি হলো বলেন? মানে অসামাজিকতা বা অভদ্রতার সামিল। তাহলে প্রশ্নটাও সেরকম যে আপনি এতক্ষণ ধরে পরীক্ষককে বুঝাইলেন, কিন্তু প্রশ্নটা যে আমি এই জায়গায় শেষ করব তার সেই জন্য দুই চার কথা বলবেন না, দুই চার কথা তো বলে আসতে হবে। এটা এটা ওই তাই আলোচনার পরিশেষে বলা যায় যে এই, বুঝছেন? তাহলে এখন আমরা যদি প্রশ্নের দিকে তাকাই, এতক্ষণ আমরা যেটা পড়লাম সেটা হলো যে সাক্ষ্য আইন অনুসারে দলিলের সংজ্ঞা দিন এবং দলিলের বিষয়বস্তু প্রমাণের পদ্ধতি ব্যাখ্যা করুন, এইটুকুর উত্তর এতক্ষণ ধরে পড়লাম। বুঝতে পারছেন? এবং এরপরে আসছে এর পরের অংশ। এই আসমা খানম, আপনার তো নাক ডাকার শব্দ শুনতে পাচ্ছি। প্রমাণ ব্যতিরেকে কোনো ঘটনাই আদালত বিবেচনায় করতে পারে না, সংশ্লিষ্ট আইনের বিধানের আলোকে আলোচনা করুন। আচ্ছা, তো আমরা এখন এটার উত্তর করবো। দেখেন দেখেন ঘুমাই ঘুমাই তো এমসিকিউ পাস করলেন, ঘুমাই ঘুমাই রিটেন হয়ে যায় নাকি আল্লাহর? দেখেন, প্রমাণ ব্যতিরেকে আদালত কোনো ঘটনাই বিবেচনা করতে পারে না। দ্য কোর্ট ক্যান কনসিডার নো ফ্যাক্ট উইদাউট প্রুফ। সাধারণত কোনো মকদ্দমার বিষয়বস্তু বলতেন 3 প্রকার সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায়। কয় প্রকার সাক্ষ্য? 3 প্রকার। মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য, আর একটা কি? ফরেনসিক সাক্ষ্য। অর্থাৎ মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য বা ফরেনসিক সাক্ষ্য দ্বারা ব্যতীত আদালত কোনো বিষয় বিবেচনায় নিবে না। এখন এই প্রশ্নের উত্তরটা হলো যে আপনার এই মৌখিক সাক্ষ্য কি? মৌখিক সাক্ষ্য প্রমাণের পদ্ধতি। দালিলিক সাক্ষ্য কি? দালিলিক সাক্ষ্য প্রমাণের পদ্ধতি। ফরেনসিক সাক্ষ্য কি? ফরেনসিক সাক্ষ্য প্রমাণের পদ্ধতি। তারপরে আলোচনার পরিশেষে বলা যায় যে এই, তার মানে হ্যাঁ, তার মানে আগের যে উত্তর আমরা পড়ছি, বলেন তো এই উত্তরটা এর ভিতর আসবে কিনা? এক অংশ তো এর ভিতরে অবশ্যই আসবে। দেখেন, তো প্রথমে আমরা চলে আসি মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ। ঠেলা দেন। সাক্ষ্য আইনের 3 ধারা অনুযায়ী মৌখিক সাক্ষ্য অর্থ হলো সাক্ষী নিজে যে বিবৃতি আদালতের নিকট প্রদান করে, মৌখিক নাকি মৌখিক সাক্ষ্য সাক্ষী নিজে যে বিবৃতি আদালতের নিকট প্রদান করে। মৌখিক সাক্ষ্য বলতে শুধুমাত্র কোনো সাক্ষী মুখ দিয়ে যে শব্দ বলে তা নয়, বরং অসুস্থতার জন্য যে ব্যক্তি কথা বলতে অক্ষম সে চিহ্ন বা ইশারায় যে বক্তব্য দিয়ে থাকে তাও মৌখিক সাক্ষ্য বলে গণ্য হবে। যেমন বোবা সাক্ষী চিহ্ন বা ইশারায় যে সাক্ষ্য দেয় 119 ধারা অনুযায়ী তা মৌখিক সাক্ষ্য বলে গণ্য হয়। এখন দেখেন, মৌখিক সাক্ষ্য প্রমাণের পদ্ধতি সম্পর্কে সাক্ষ্য আইনের 59 ও 60 ধারায় আলোচনা করা হয়েছে। এটা আমরা জানি যে মৌখিক সাক্ষ্য প্রমাণের পদ্ধতি বলছে কত? 59 আর 60। 59 ধারায় বলা হয়েছে যে দলিলের বিষয়বস্তু ব্যতীত সকল বিষয় মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায়। 59 ধারা বলছে যে দলিলের বিষয়বস্তু ছাড়া অন্যান্য যে বিষয়বস্তু আছে সবকিছু মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায়। অপরদিকে 60 ধারায় বলা হয়েছে যে মৌখিক সাক্ষ্য সর্বদা প্রত্যক্ষ হতে হবে। ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট। বুঝছেন? ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট, অর্থাৎ কোন সাক্ষী মৌখিক সাক্ষ্য তখনই আদালত কর্তৃক গ্রহণীয় হবে যখন উক্ত সাক্ষী যে সাক্ষ্য প্রদান করেছে তা সে নিজে দেখেছে, শুনেছে বা ইন্দ্রিয় দ্বারা অনুভব
করেছে। আপনি ইচ্ছা করলে 60 ধারারে আরো বড় করতে পারেন, কিন্তু 60 ধারার বড় করলে আমার প্রশ্নের ওই অংশ লিখতে গেলে অনেক বেশি সময় লেগে যাবে, দরকার নাই। অর্থাৎ 60 ধারা অনুযায়ী পরোক্ষ বা শোনা সাক্ষ্য আদালত কর্তৃক গ্রহণযোগ্য নয়। তাহলে আমাদের যে 60 ধারার বিষয়বস্তু, এই 60 ধারা অনুসারে পরোক্ষ বা শোনা সাক্ষ্য আদালত কর্তৃক কি বলেন, গ্রহণযোগ্য নয়। তাহলে এইটুকু লিখলেই মৌখিক সাক্ষ্যের ক্ষেত্রে হচ্ছে। এবং আপনি আমাদের মানে আপনাদের আর একটু মনে করিয়ে দিই যে এক্সপার্ট যারা, তারা যে ওপিনিয়ন গুলো দেয় সেটাও মৌখিক সাক্ষ্য, মানে প্রত্যক্ষ সাক্ষ্য, জানেন? মানে ডাক্তার মেডিকেল সার্টিফিকেট যে দিচ্ছে, তারপরে ধরেন একজন হস্তলিপি বিশারদ, এটা কি পৃথিকার হাতের লেখা কিনা, এই তিনি যে ওপিনিয়ন গুলা দিচ্ছে এইগুলোও মৌখিক সাক্ষ্য। মানে এগুলা তো উনি ওই আদালতে এসে তো মুখ দিয়ে বলতে হবে, তখন এটা প্রত্যক্ষ সাক্ষ্য হিসেবেই বিবেচিত হবে। বুঝছেন? আচ্ছা, তাহলে আমরা চলে আসি দালিলিক সাক্ষ্য দ্বারা প্রমাণ। দালিলিক সাক্ষ্য দ্বারা প্রমাণ কিন্তু এতক্ষণ ধরে পড়ছি, ওই যে এতক্ষণ ধরে পড়ছি না, 61, 62, 63, 64, 65, সো এটা আর পড়লাম না। দালিলিক সাক্ষ্য দ্বারা প্রমাণ এটা আর পড়লাম না। লাস্টে আছে দেখেন, ফরেনসিক সাক্ষ্য দ্বারা প্রমাণ, এটা একটু আন্ডারলাইন করে দেন। ফরেনসিক সাক্ষ্য দ্বারা প্রমাণ। সাক্ষ্য আইনের সর্বশেষ সংশোধনীর মাধ্যমে মাধ্যমে ধারা 3-এর মধ্যে উল্লেখিত সাক্ষ্য এর সংজ্ঞায় শারীরিক বা ফরেনসিক সাক্ষ্য যুক্ত করা হয়েছে। উক্ত ধারার বক্তব্য অনুযায়ী যে কোনো উপাদান, রক্ত, বস্তুর রক্ত, বীর্য, চুল, শরীরের সমস্ত উপাদান, অঙ্গ বা অঙ্গের অংশ, ডিএনএ, আঙ্গুলের ছাপ, হাতের তালুর ছাপ, আইরিশের ছাপ, পায়ের ছাপ, অনুরূপ অন্য কোনো উপাদান বা বস্তু যা কোনো অপরাধ সংগঠনের বিষয়ে প্রমাণ করে বা উক্ত অপরাধের সাথে অপরাধী বা অপরাধের শিকার ব্যক্তির যোগসূত্র সম্পর্কে প্রতিষ্ঠা করে এবং কোনো ঘটনাকে প্রমাণ বা মিথ্যা প্রমাণ করে, এই ধরনের উপাদান বা বস্তুকে শারীরিক বা ফরেনসিক সাক্ষ্য প্রমাণ বলে। অতএব দেখেন, এই যে লাস্টে যে ফিনিশিং দিবেন, অতএব আলোচনার পরিশেষে বলা যায় যে মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য বা ফরেনসিক সাক্ষ্য প্রমাণ ব্যতি রেখে আদালত কোনো ঘটনায় বিবেচনা করতে পারে না। অর্থাৎ দ্য কোর্ট ক্যান কনসিডার নো ফ্যাক্ট উইদাউট প্রুফ। আমি আপনাদের অনেকের খাতা দেখেছি, যে খাতাগুলো দেখে মনে হয়েছে নতুন নতুন যারা, ওই যে আমি রহমত সাহেবের নাম বলি, ধরেন একটা প্রশ্ন আসছে, দ্য কোর্ট মে অ্যালো আইদার পার্টি, ওই যে আপনার অ্যামেন্ডমেন্ট করতে অনুমতি দিতে পারে অ্যাট এনি স্টেজ অফ দা প্রসিডিংস। তো এই প্রশ্নের উত্তরে দেখা গেল যে কোনো জায়গায় এই লাইনটা নাই, যে ইংরেজিতে লাইনটা আসছে এই লাইনটা নাই। তো অবশ্যই শুনেন, আপনি তো পড়েই যাবেন, কিন্তু আমার উত্তর লিখতে হবে কি আঙ্গিকে, প্রশ্নে যা জানতে চাইছে। প্রশ্নে যদি 3টা অংশ থাকে তাহলে আমার ওই 3টা অংশ টাইটেল দিয়ে লিখতে হবে, কিন্তু প্রশ্নে যা, আপনি যদি এইভাবে ভাবেন যে প্রশ্নে যা 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 চাইছে আমি আমার মতো করে লিখে যাই, তাহলে কিন্তু বিষয়টা উপস্থাপন ভালো হলো না। বুঝতে পারছেন? তাহলে এই জন্য আমাদের প্রশ্নে যা চাইছে সেই আঙ্গিকে আমাদের উত্তরটা উপস্থাপন করতে হবে। এবং আপনাদের মেইন যে সমস্যাটা হবে বা হচ্ছে সেটা হলো যে আপনি উত্তর জানেন কিন্তু প্রশ্ন বুঝতেছেন না, প্রশ্ন পড়ে বুঝতেছেন না যে কোনটুকু উত্তর লেখা উচিত। বুঝতেছেন? প্রশ্ন পড়ে বুঝতেছেন না যে কোনটুকু উত্তর লেখা উচিত। অনেকে এটা লিখছেন যে আংশিক কার্য সম্পাদন, চুক্তির আংশিক সুনির্দিষ্ট কার্য সম্পাদন বলতে কি বোঝায়, এটা আংশিক কার্য সম্পাদন যখন আসবে তখন তো 14, 15, 16, 17, একজন লিখছেন 12 দ্বারা, 12 দ্বারা একটু জেড লিখছেন, ওই যে কার্য সম্পাদন দেখছে। বাট আংশিক কার্য সম্পাদন মানে কিন্তু 14, 15, 16, 17। এখন আমি যে কথাটা মানে যেটা ফিল হবে আপনার, যারা শুধু 12 আর 21 জানেন, অন্য কিছু জানেন না, তারা ওই 12 থেকে 30 পর্যন্ত যে অধ্যায়টা যাই আসুক না কেন, মনে হবে কি আপনার কাছে 12 আর 21 আসছে। কারণ ওই প্রতিটা প্রশ্নেই চুক্তির কার্য সম্পাদন শব্দটা আছে। যদি বলে যে চুক্তির কার্য সম্পাদনের ডিগ্রি কে কে পেতে পারে, তাহলে আপনি তো জানেন যে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন বলতে, তাইলে মানে 12 দ্বারা। চুক্তির কার্য সম্পাদনের ডিগ্রি কে কে পেতে পারে না, আপনি ওই 12 ধারাই লিখছেন, 12, 21। আচ্ছা, চুক্তির কার্য সম্পাদনের ডিক্রি কার বিরুদ্ধে দেওয়া যেতে পারে, আপনি তো পড়েন নাই, ওই 12 ধারাই লিখবেন। চুক্তি কার্য সম্পাদনের ডিক্রি কার বিরুদ্ধে দেওয়া যাবে না, ওই কার্য সম্পাদন আছে, ওই 12 ধারাই লিখবেন। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সব উত্তর কি 12 ধারা? না, এর প্রতিটা শব্দের সাথেই তো 12 ধারা আছে। আবার আসে যে ত্রুটিপূর্ণ সত্য সম্পন্ন বিক্রেতাকে কি কার্য সম্পাদনে বাধ্য করা যাবে কিনা, বা ত্রুটিপূর্ণ সত্য সম্পন্ন বিক্রেতা অপর পক্ষরে কার্য সম্পাদনে বাধ্য করতে পারবে কিনা।
এই যে যে বিধানগুলো সব প্রশ্নের সাথেই কিন্তু চুক্তি সুনির্দিষ্ট কাজ ও সম্পাদন আছে, কিন্তু সবগুলোর উত্তরই কিন্তু 12 আর 21 না। তো যারা বুঝতেছেন না তারা ওই সুনির্দিষ্ট ক্লাস ভালোভাবে দেখে নিন, জাস্ট এমনি একটু আলোচনা করলাম। তাহলে আহ আমরা ওই প্রশ্নটা মিলাইতেছিলাম, যদি আপনি ওই যে কথা বলতেছিলাম আর কি, যে যদি বলে প্রশ্ন এইভাবে আসে যে সাক্ষ্য আইন অনুসারে দলিলের সংজ্ঞা দিন, দলিলের বিষয়বস্তু প্রমাণ, তাহলে দলিল রিলেটেড ওইটুক লিখলেই হলো। আর প্রমাণ ব্যতিরেকে কোনো ঘটনায় আদালত বিবেচনা করতে পারে না, বা কোর্ট ক্যান কনসিডার নো ফ্যাক্ট উইদাউট প্রুফ, তাহলে কিন্তু আপনার মোটামুটি বিস্তারিত মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য, ফরেনসিক সাক্ষ্য সবই লেখা লাগবে। এরপরে আমরা চলে আসি আমাদের যে আহ খ নাম্বার, মূল দলিলের ফটোকপি সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে কিনা। তো এটার উত্তর আসলে অলরেডি আমরা করে ফেলেছি। তারপরেও আপনাদের মনে কি বলে, মূল দলিলের ফটোকপি গ্রহণযোগ্য হবে কিনা বলেন। Already এটার উত্তর যদি মার্ক বেশি থাকে তাহলে একটু বিস্তারিত লিখবেন, আর মার্ক কম থাকলে কি সংক্ষেপে লিখবেন। ওই যে দেখেন 61 62 থেকে শুরু করে মোটামুটি উত্তর হলো 65 দ্বারা। উত্তর কি বলেন, 65 দ্বারা আপনি বলতে পারেন যে মূল দলিলের ফটোকপি নিম্নোক্ত ক্ষেত্রে গ্রহণযোগ্য হতে পারে। কোন ক্ষেত্রে, এই ক্ষেত্রে। বাট আপনি যদি একটু বেশি সময় থাকে তাহলে 65-র আগে একটু আলোচনা করে নেবেন যে দালিলিক সাক্ষ্য কেমনে প্রমাণ করা যেতে পারে, তারপর প্রাথমিক সাক্ষ্য কি, মাধ্যমিক সাক্ষ্য কি। ঠিক আছে, তো এটার উত্তরও আসলে আমাদের জানা। এরপরে গ নাম্বার প্রশ্নটা যদি দেখেন, গ নাম্বার যে আইনত সত্যায়ন প্রয়োজন এমন দলিল সম্পাদন প্রমাণ করার পদ্ধতি কি। মানে এটার অর্থ হলো আইনত মানে যে দলিলটা সত্যায়িত করা প্রয়োজন এরকম দলিল প্রমাণের কি পদ্ধতি, কি কি পদ্ধতি আছে। সত্যায়ন আপনাদের মনে আছে কিনা যে কিছু কিছু ব্যাপার আছে, এক দলিল সম্পাদন করে দাতা গ্রহীতা, এরা দুইজন হলো সম্পাদনকারী, কিন্তু এই দলিলটাকে সত্যায়ন করার প্রয়োজন হয়, মানে সাক্ষীদের দরকার হয়, তাদেরকে বলে অ্যাটেস্টিং উইটনেস, বা সত্যায়নকারী সাক্ষী, বা প্রত্যয়নকারী, বা প্রত্যয়নকারী সাক্ষী, বা প্রত্যয়নকারীও বলা যায়। যেরকম যখন একজনের বিবাহ হয়, বর কনে থাকে কিন্তু এই বিবাহের কি থাকে, সাক্ষী থাকে। ঠিক একইভাবে যখন কোনো জমি কেনা বেচা হয় তখন দলিলে তা ওই ক্রেতা বিক্রেতা ছাড়াও সাক্ষীরা থাকে। এখন যদি ভবিষ্যতে কোনো প্রশ্ন উঠে যে এই দলিলটা বৈধ কিনা, তাহলে এই বা এই বিবাহটা বৈধ কিনা, তাহলে এই বিষয়টা প্রমাণ করবে কারা, সত্যায়নকারী সাক্ষীরা। তো আইনত সত্যায়ন প্রয়োজন এমন দলিল সম্পাদন করার প্রমাণ করার পদ্ধতি কি, আর আইনত সত্যায়ন প্রয়োজন দলিলের কোন সত্যায়নকারী সাক্ষী যদি পাওয়া না যায় তাহলে কিভাবে প্রমাণ করা যায়, এটাও আমরা প্রিলিতে পড়ছি। আচ্ছা, আমরা একটু দেখে ফেলি। প্রথমে চলে আসি যে গ নাম্বার, আইনত সত্যায়ন প্রয়োজন এমন দলিল সম্পাদন বা প্রমাণ করার পদ্ধতি। সাক্ষ্য আইন 1872-এর 68 ধারা এর মধ্যে আইনত সত্যায়ন প্রয়োজন এমন দলিল সম্পাদন করার পদ্ধতি বর্ণিত আছে। কত ধারায়, 68 ধারায়। ধারা 68 অনুসারে যে দলিল আইন অনুযায়ী প্রত্যয়ন করা প্রয়োজন এমন দলিল সাক্ষ্য হিসেবে ব্যবহার করা প্রয়োজন হলে যদি প্রত্যয়নকারী সাক্ষীগণ জীবিত থাকে, মানে যদি এই দলিলটা আসলেই ঠিকঠাক সম্পাদন হয়েছিল কিনা, যদি সেই সত্যায়নকারী সাক্ষীরা কি থাকে, জীবিত থাকে, এবং আদালতের সমনের আওতার মধ্যে থাকে, এবং সাক্ষ্য দিতে সমর্থ হয় আর কি, তাহলে কমপক্ষে একজন প্রত্যয়নকারী সাক্ষীকে আদালতে উপস্থিত হয়ে দলিলের সম্পাদন বা দলিল নেতার স্বাক্ষর প্রমাণ করতে হবে। তাহলে যদি সত্যায়ন করার বিধান বাধ্যতামূলক হয় এবং যদি সত্যায়ন করা হয়, তাহলে ভবিষ্যতে ওই দলিলের সত্যায়ন প্রমাণ করবে কয়জনের মাধ্যমে, একজন সত্যায়নকারী সাক্ষীর মাধ্যমে। উল্লেখ্য যে উইল ব্যতীত অন্য কোন রেজিস্টার্ড দলিলের সম্পাদনের কথা নির্দিষ্টভাবে অস্বীকার করা না হলে উক্ত দলিলের সম্পাদন প্রমাণ করার জন্য প্রত্যয়নকারী সাক্ষীকে তলব করার প্রয়োজন নাই। মানে উইলের ক্ষেত্রে, উইল ছাড়া যদি অন্য কোনো দলিল রেজিস্টার্ড হয় এবং যদি সম্পাদনের বিষয়টা স্বীকার করে নাই, তাহলে আর সত্যায়নকারী সাক্ষীর দরকার নাই। কিন্তু উইলের ক্ষেত্রে রেজিস্টার্ড হোক বা না হোক সর্বদাই সত্যায়নকারী সাক্ষীর প্রয়োজন আছে। এই কথাটাই বলেছে কত ধারায়, 68 ধারায়, বুঝছেন। এবং এরপরে চলে আসছে যে আইন সত্যায়ন প্রয়োজন দলিলের কোন সত্যায়নকারী সাক্ষী যদি পাওয়া না গেলে, মানে যারা সত্যায়ন করছিল তাকে আর খুঁজে পাওয়া
যাচ্ছে না, মারা গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে কি হবে? সাক্ষ্য আইনের 69 ধারায় প্রত্যয়নকারী সাক্ষী পাওয়া না গেলে কিভাবে দলিল প্রমাণ করতে হবে এর বিধান আলোচনা করা হয়েছে। ধারা 69 অনুসারে প্রত্যয়নকারী সাক্ষী পাওয়া না গেলে সেক্ষেত্রে অবশ্যই প্রমাণ করতে হবে যে প্রত্যয়নকারী সাক্ষীদের মধ্যে কমপক্ষে একজনের প্রত্যয়ন সেই ব্যক্তির হাতের লেখা, এবং যে ব্যক্তি দলিলটি সম্পাদন করেছে তার স্বাক্ষর তারই হাতের লেখা। মানে আমরা জানি যে তাহলে যদি কাউরে সত্যায়নকারী সাক্ষীরে পাওয়া না যায় তাহলে দুইটা জিনিস লাগবে, যারে পাওয়া যাচ্ছে না তার হাতের লেখা বা স্বাক্ষর, এবং যে দলিল সম্পাদন করছিল তার হাতের লেখা বা স্বাক্ষর, এই দুইটা দেখাইয়া প্রমাণ করা যেতে পারে। কত ধারায়? 69 ধারায়। 69 ধারায়। এবং 70 ধারায় জায়গা নাই, বাট আমরা পড়ছিলাম যে দলিল সম্পাদনের বিষয় যদি কেউ স্বীকার করে তাহলে আর প্রমাণের প্রয়োজন নাই, এটা বলছে কততে? 70। আচ্ছা, তো এই হলো আমার একটা কথা শুনেন। ধরেন এই প্রশ্নটার উত্তর যে আইনত সত্যায়ন প্রয়োজন হলে এমন দলিল সম্পাদন করার পদ্ধতি কি, আর আইনত সত্যায়ন প্রয়োজন দলিলের কোনো সত্যায়নকারী সাক্ষী পাওয়া না গেলে কি হবে। এই প্রশ্নের উত্তর দিল 7 মার্ক। তখন এটা কি লিখবেন? খালি এইটুক লিখবেন। দলিল কি, দলিল কয় প্রকার, এগুলো একটু বিস্তারিত আলোচনা করে দিয়ে তারপরে এই জায়গা আসবেন। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা প্রশ্নের পরের অংশে আসি। উইটনেসেস আর দ্য আইস অ্যান্ড ইয়ার্স অফ জাস্টিস। তো এটা আসলে এই 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 অধ্যায়ের মধ্যে ভুলক্রমে ঢুকে গেছে। এই প্রশ্নটা হলো 134 ধারার প্রশ্ন, যে সাক্ষীরাই হলো ন্যায় বিচারের প্রাণ বলা যেতে পারে, বা যদি আক্ষরিক অনুবাদ করেন উইটনেসেস আর দ্য আইস অ্যান্ড ইয়ার্স অফ জাস্টিস। আইস বলতে কি বোঝায়? চোখ, আর ইয়ার মানে কি? কান। মানে এটা আইস অ্যান্ড ইয়ার্স বলতে বোঝানো হচ্ছে যে আপনার একজন ন্যায় বিচারের যে মূল যে ভিত্তি সেটাই হলো সাক্ষীরা। ন্যায় বিচারের যে মূল ভিত্তি সেটাই কি বলেন? সাক্ষীরা। অর্থাৎ একটা মামলা যতই আর্জির মাধ্যমে দায়ের করা হোক, যতই এফআইআর মাধ্যমে দায়ের করা হোক, যতই নালিশি দরখাস্তের মাধ্যমে দায়ের করা হোক, ওই মামলাটা প্রমাণ করতে হয় কিসের মাধ্যমে? সাক্ষ্য প্রদানের মাধ্যমে। কারণ ওই আপনার আরজি বলেন, তারপরে এফআইআর বলেন, নালিশি দরখাস্ত বলেন, এটা কোনো সাবস্টেন্টিভ এভিডেন্স না, মানে মূল সাক্ষ্য না। অর্থাৎ শুধুমাত্র এটার উপর ভিত্তি করে কাউরে সাজা দেওয়া যাবে না। তাহলে এই ক্ষেত্রে যেটা দরকার সেটা হলো ওই পার্টিকুলার মামলাটা প্রমাণ করতে হয় আদালতে সাক্ষ্য প্রমাণের মাধ্যমে। আর এই সাক্ষ্য কে দেয়? সাক্ষীরাই তো সাক্ষ্য দেয়। তাহলে এই বলা যায় যে একটা মামলা যতই হোক না কেন আপনার প্রমাণ করতে হলে দিন শেষে কাকেই লাগবে? সাক্ষীদেরই লাগবে। এবং আমাদের সাক্ষ্য আইনের যে 134 ধারা সেখানে বলা হয়েছে যে একটা মামলা প্রমাণ করতে কয়জন সাক্ষীর প্রয়োজন? নির্দিষ্ট নাই, একজনও হতে পারে, আবার 100 জনও হইতে পারে। এখন একজন যদি আপনার ওই সাক্ষীটা যদি আপনার ওই খণ্ডন করা না যায়, মানে সাক্ষীর গুণগত মান যদি ঠিক থাকে, এখন আমি বুঝবো কিভাবে যে একজন সাক্ষীর গুণগত মান ঠিক আছে কিনা? যে রায় তারে খণ্ডানো যায় নাই, মানে সে এক্সামিনেশন ইন চিফে যা বলছে, যে রায়ও তাই বলছে, যে রায় তারে ভুল প্রমাণ করা যায় নাই, তাহলে ধরে নিতে হবে যে ওই সাক্ষীর গুণগত মান ঠিক আছে। তাহলে আপনি 10টা সাক্ষী দিলেন কিন্তু তাদের গুণগত মান ঠিক নাই, আবার একটা মামলায় একজন সাক্ষী তার গুণগত মান ঠিক আছে, তাহলে সেটার উপর ভিত্তি করে আদালত সাজা দিতে পারে বা যে কোনো আদেশ দিতে পারে। তাই আলোচনার পরিশেষে বলা যায় যে যে সাক্ষীরাই হলো ন্যায় বিচারের অন্যতম প্রাণ, বা উইটনেসেস আর দ্য আইস অ্যান্ড ইয়ার্স অফ জাস্টিস। এটা হলো আমি আপনাদের একটা ধারণা দিলাম, জাস্ট আমরা একটু পড়ি দেখেন। উইটনেসেস আর দ্য আইস অ্যান্ড ইয়ার অফ জাস্টিসেস। কোন দেওয়ানি বা ফৌজদারি মামলায় প্রমাণের প্রাণ হচ্ছে সাক্ষী। সাক্ষী না থাকলে কোনো মামলাই প্রমাণ করা যেত না। সাক্ষীদের সক্রিয় অংশগ্রহণ না থাকলে কোনো মামলারই যুক্তিসঙ্গত সমাধান আসবে না, যার ফলে মামলার পক্ষ তার অধিকার থেকে বঞ্চিত হবে। আদালত মামলার পক্ষসমূহ তাদের দাবি নিয়ে আসে, শুধুমাত্র পক্ষসমূহের বক্তব্য শুনে সবসময় আদালতের পক্ষে যুক্তিসঙ্গত সিদ্ধান্তে আসা সম্ভব হয় না। সেক্ষেত্রে মামলার সাক্ষীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক ক্ষেত্রে মামলার পক্ষসমূহের দাবি যথেষ্ট শক্তিশালী হয়, কিন্তু সাক্ষী ছাড়া সেসব দাবি প্রতিষ্ঠিত করা পুরোপুরি কি বলেন? অসম্ভব। সাক্ষীরা তাদের সাক্ষ্য দ্বারা আদালতকে সঠিক সিদ্ধান্তে পৌঁছাইতে সাহায্য করে। কোনো মামলায় বিচারক তার ব্যক্তিগত উপলব্ধি ব্যবহার করে মামলার সিদ্ধান্তে পৌঁছাতে পারে না। এজন্য
তাকে নির্ভর করতে হয় মামলার সাক্ষীদের উপর। মানে একটা মামলায় বিচারক যতই বুঝুক যে অমুক হত্যা করে নাই, কিন্তু সাক্ষ্য দিয়ে প্রমাণ করতেছে যে আসলে ও হত্যা করছে, তাহলে বিচারকের জায়গায় নিজের যে আহ ধারণা এটা দিয়ে সে কিন্তু তার কিছু করার ক্ষমতা নাই। সাক্ষীদের চোখ দিয়ে তিনি সব দেখার চেষ্টা করেন এবং তাদের কান দিয়ে শোনার চেষ্টা করেন। তাহলে এই জায়গায় চোখ হলো কার? সাক্ষীদের। আর বিচারকের কান হিসেবে কাজ করতেছে কারা? সাক্ষীরা। এভাবেই ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য তিনি সামনে এগোতে থাকেন। তাই ইংরেজি দার্শনিক এবং আইনবিদ জেরোমি বেনথাম বলেছেন, উইটনেসেস আর দা আইস অ্যান্ড ইয়ার অফ জাস্টিসের উক্তিটি যথার্থ। এখানে একটু স্টার দিয়ে লেখেন যে 134 ধারাও লিখতে হবে। একটু স্টার দিয়ে একটা কথা লেখেন যে 134 ধারার ও লিখতে হবে, 134 ধারাও লিখতে হবে। এবং এই প্রশ্নের সাথে আপনি আপনার সৃজনশীলতা দেখাবেন, আরো অনেক কিছু লেখা যায়। আপনি বলবেন যে একটা মামলা যখন এফআইআর করে শুধু এফআইআর উপর ভিত্তি করে কারো সাজা দেওয়া যায় না। একটা মামলা যখন আরজি করে শুধু আরজির উপর ভিত্তি করে কাউরে প্রতিকার দেওয়া যায় না। বা নালিশি দরখাস্ত করলে নালিশি দরখাস্তের উপর ভিত্তি করে প্রতিকার দেওয়া যায় না। ওই বিষয়টা প্রমাণ করতে হয় কিসের উপর? সাক্ষ্যের মাধ্যমে। আর এই সাক্ষী একজনও ওই প্রমাণ করা যেতে পারে বা 10 জনের মাধ্যমে প্রমাণ করা যেতে পারে। এটা আসলে নির্ভর করে সাক্ষীর কিসের উপরে? গুণগত মানের উপরে। এইগুলাও দুই চার কথাই জায়গা নিজের মতো করে দিয়ে দিবেন। বুঝছেন? আচ্ছা, এখন আমরা একটা পরবর্তী প্রশ্ন যেটা আসছি, এটা আমরা প্রিলিতে কখনোই করি নাই। মানে এই অংশটুকু আমরা প্রিলিতে টাচই করি নাই। এটা হলো যে কখন এবং কোন পরিস্থিতিতে দালিলিক সাক্ষ্য মৌখিক সাক্ষ্যকে বর্জন করে, বা দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জিত হতে পারে কি, এটা লেখেন। মানে ওই জায়গায় মৌখিক স্বাক্ষরিত হতে পারে কি, এটা হবে হলো দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জিত হতে পারে কি। পাইছেন উমতে? হ্যাঁ, বর্জিত হতে পারে কি। মানে দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য কখন বর্জন হবে, মানে কখন মৌখিক সাক্ষ্য দিলে কাজ হবে না, ওই সময় কি দেওয়া লাগবে? দালিলিক সাক্ষ্যই দেওয়া লাগবে। কি যেন লিখতে পারেন না, কি তারে বসে কি লিখতে পারেন না? বলছি যে কখন এবং কোন পরিস্থিতিতে দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জন করে, এটা তো লেখাই আছে, এটা লেখেন কি আবার? প্রশ্নের জায়গা বের করেন। এই যে দেখেন, এই যে কখন এবং কোন পরিস্থিতিতে দালিলিক সাক্ষ্য মৌখিক সাক্ষ্যকে বর্জন করে, তারপরে অবলিক দিয়ে লেখেন দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক স্বাক্ষরিত হতে পারে কি, এটা লিখবেন বর্জিত হতে পারে কি। তাই না না, কিছু কিছু ভুল ভুল হিসেবেই থাক, আপনাদের ভুল ধরাই দিতে গেলে আবার বেশি সমস্যা। আচ্ছা, আমরা উত্তরে চলে আসি। দেখেন, দালিলিক সাক্ষ্য কখন মৌখিক সাক্ষ্যকে বর্জন করে এর একটা ধারণা আমরা। আচ্ছা, জুম অ্যাপে আপনারা প্রবেশ করতে পারতেছেন না কেন? কোনো সমস্যা? 51 জন তো প্রবেশ করছেন। একটু সহায়তা করেন ওনাদের যারা পারতেছে না। আচ্ছা, দেখেন, দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্যকে বর্জন, এটা আসলে উম আমরা অলরেডি একটা ধারণা পাইছি যে 61 ধারায় বলছে যে দলিলের বিষয়বস্তু ছাড়া সব সময় প্রমাণ করতে হবে কিসের মাধ্যমে? মৌখিক সাক্ষ্যের মাধ্যমে। তার মানে 61 ধারা যদি আমরা বিশ্লেষণ করি, যে দলিলের বিষয়বস্তু যে জায়গা আছে সে জায়গা দলিলই লাগবে, ওই জায়গা অন্য কিছু করলে কাজ হবে না। তাহলে দেখেন, সাক্ষ্য আইনের 61 ধারায় বিধান বলা হয়েছে, সাক্ষ্য আইনের 61 ধারায় বলা হয়েছে কোন দলিলের বিষয়বস্তু প্রাথমিক বা মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে। কি দ্বারা প্রমাণ করা যায়? প্রাথমিক বা মাধ্যমিক সাক্ষ্য। আমরা ইতিমধ্যে ধারণা পেয়েছি যে প্রাথমিক সাক্ষ্য কি আর মাধ্যমিক সাক্ষ্য কি। কিন্তু ধারা 64 অনুযায়ী ব্যতিক্রম ছাড়া সকল ক্ষেত্রে প্রাথমিক সাক্ষ্য দ্বারা দলিল প্রমাণ করতে হবে। অর্থাৎ স্বাভাবিক নিয়মে প্রাথমিক সাক্ষ্য দলিল প্রমাণের সর্বোত্তম উপায়, ব্যতিক্রম ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য হচ্ছে কি উপায়? বিকল্প উপায়। এখন অন্যদিকে 59 ধারায় বলা হয়েছে যে দলিলের বিষয়বস্তু ব্যতীত সকল বিষয় মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায়। 59 ধারায় বলছে
যে দলিলের বিষয়বস্তু ছাড়া সকল বিষয় মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায়। একই বিষয় নির্দেশ করে সাক্ষ্য আইনের 6ষ্ঠ অধ্যায়ের শিরোনামে বলা হয়েছে দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জন। তো নিম্নলিখিত ক্ষেত্রে দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জন করা যায়। আমাদের সাক্ষ্য আইনের যে 6ষ্ঠ অধ্যায়, এই অধ্যায়টা হলো 91 ধারা থেকে 100 ধারা। 91 ধারা থেকে 100 ধারা, এই ধারার কোনো অংশ আমরা প্রিলিতে পড়ি নাই, আমরা টোটালি এই অধ্যায়টা বাদ দিছিলাম। বুঝতে পারছেন? তো এখন এই লিখিত পরীক্ষার ক্ষেত্রে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। যদি আসে যে দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জিত হতে পারে কি, বা দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জনের বিধান সমূহ আলোচনা করুন, তাহলে আমার এই 59-এর সাথে সাথে 91, 92, 93 আর কত 94 আলোচনা করতে হবে। তো প্রথমেই আমরা চলে আসি যে 91 ধারায় আসলে কি আছে। ধারা 91 অনুসারে যে সকল লেনদেন বা হস্তান্তর দলিল আকারে লিপিবদ্ধ করা আইন অনুসারে বাধ্যতামূলক। ধরেন, যে সকল লেনদেন বা হস্তান্তর দলিল আকারে লিপিবদ্ধ করা আইন অনুসারে বাধ্যতামূলক, মানে কিছু কিছু লেনদেন বা হস্তান্তর আছে যেগুলো লিখিত আকারে লিপিবদ্ধ করা আইনে বাধ্যতামূলক, আপনি মৌখিক করলে হবে না। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে সুনির্দিষ্ট প্রতীক আইনের 21 করা ধারায় স্থাবর সম্পত্তির বিক্রয় চুক্তি কি হইতে হবে, লিখিত হইতে হবে। ওটা মৌখিক করলে হবে, হবে না। তাহলে ওই সুনির্দিষ্ট প্রতীকের আইনের কথাই আমরা বলতে পারি যে স্থাবর সম্পত্তির বিক্রয় চুক্তি অবশ্যই কি হইতে হবে, লিখিত। এবং পক্ষগণ তা লিখিত আকারে প্রকাশ করেছে, মানে ক্রেতা বিক্রেতা তা লিখিত আকারেই লিপিবদ্ধ করছে, সে সকল ক্ষেত্রে দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জিত হয়। এখন ভবিষ্যতে যদি ওই চুক্তি নিয়ে মামলা হয় যে মাসুদ আমার কাছে দলিল জমি বিক্রি করতে চাইছিল, এখন আর বিক্রি করবে না, মাসুদের বিরুদ্ধে আপনি সুনির্দিষ্ট কার্য সম্পাদনে 12 ধারার মামলা করছেন, তাহলে ওই দলিলই লাগবে, আপনি মুখ দিয়ে কথা বললে হবে না। বুঝেন কিনা? তাহলে আপনার 91 ধারার মূল কথা হলো যে ক্ষেত্রে কোনো লেনদেন বা হস্তান্তর দলিল আকারে লিপিবদ্ধ করা বাধ্যতামূলক ছিল এবং পক্ষগণ সেটা করেছে, ভবিষ্যতে ওই বিষয়ে যদি কোনো মামলা হয় তাহলে দালিলিক সাক্ষ্য দ্বারাই ওই বিষয়টা প্রমাণ করতে হবে। ওই জায়গায় মৌখিক সাক্ষ্য দিলে কি বলেন, হবে না। এ সকল ক্ষেত্রে দালিলিক সাক্ষ্য প্রদান করতে হবে, মৌখিক সাক্ষ্য প্রদান করা যাবে না। বুঝছেন? উদাহরণ দিছে বলে ইজি হয়েছে, নাহলে বিষয়টা কঠিন থাকতো। তাহলে যে বিষয়টা যা দাঁড়ায় যে যদি কোনো লেনদেন বা হস্তান্তর দলিল আকারে লিপিবদ্ধ করা বাধ্যতামূলক হয় এবং সেটা যদি দলিল আকারে লিপিবদ্ধ করা হয় এবং ভবিষ্যতে যদি ওই বিষয় নিয়ে কোনো মামলার উদ্ভব হয় তাহলে ওই দলিলটাই হাজির করতে হবে, এক্ষেত্রে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে না। এটাই কত ধারা, 91। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে দেখেন আরিফ সাহেব, বুঝছেন? যেখানেই লেহেন বসবে কিভাবে, যে গোপালগঞ্জ বাড়ি দেখেন। আর আপনি যা লেখবেন ও এমনিও বসবে না, নে কালকে তো আমি দায় ঠাই নাম্বার দিয়ে গেছি এক এক জায়গায়। আচ্ছা, দেখেন সাথে সাথেই খুলেন না, সাথে সাথেই খুলেন না, চলে আসবেন। একটু দেরিতে খোলেন, একটু দেরিতে খোলেন। আচ্ছা শুনতো, হ্যালো। আচ্ছা দেখেন, এই অনলাইনে যারা আছেন শুনতে পাচ্ছেন তো না, একটু জানান। আমাদের এখানে ইলেকট্রিসিটি চলে গেছিল তো, মানে গেছে আর কি। আচ্ছা ঠিক আছে, দেখেন আমরা 92 ধারাটা দেখি। ধারা 92 অনুযায়ী কোন চুক্তি বা এবং সম্পত্তি আদান প্রদানের শর্তাবলী বা অন্য কোনো বিষয় যা দলিল আকারে লিপিবদ্ধ করা আইনত প্রয়োজন তা যদি লিপিবদ্ধ করা হয়, এটা আগের মতোই হুবহু এক। কোন চুক্তি বা সম্পত্তি আদান প্রদানের শর্তাবলী যদি দলিল আকারে লিপিবদ্ধ করা কি হয় বলেন, দরকার হয়, এবং তা যদি দলিল আকারে কি করা হয়, লিপিবদ্ধ করা হয়, তাহলে
উক্ত দলিলের কোনো পরিবর্তন বা সংযোজন বিয়োজনের উদ্দেশ্যে মৌখিক বক্তব্য গ্রহণযোগ্য হবে না। না। আপনি যদি ওই দলিলের কোনো অংশ পরিবর্তন চান, ধরেন আপনি পরিবর্তন চান বলতে আমরা কোনো দলিলের পরিবর্তন করি সুনির্দিষ্ট প্রতিকার আইনের 31 ধারার মামলার মাধ্যমে দলিল সংশোধন, দলিল সংশোধন, তাহলে ধরেন ওই দলিল সংশোধন দেখা গেল যে দলিলে লিপিবদ্ধ করা প্রয়োজন ছিল, আরিফ সাহেব বিক্রি করতে চাইছে 101 দাগের জমি, কিন্তু বায়না চুক্তিতে হয়ে গেছে 101 আর 102। এখন আরিফ সাহেবের যখন গোচরীভূত হলো তখন উনি ওই দলিলটা ওই চুক্তিটা নিয়ে দলিল সংশোধনের মামলা করছে। তাহলে এই ক্ষেত্রে ওই দলিলটাকেই উপস্থিত করতে হবে, উনি মুখ দিয়ে সাক্ষ্য দিলে হবে না। এই যে দেখেন, উক্ত দলিলে কোনো পরিবর্তন বা সংযোজন বিয়োজনের উদ্দেশ্যে মৌখিক বক্তব্য গ্রহণযোগ্য হবে না। তাহলে আমরা এখানে দুইটা জিনিস পেলাম, যে যে ক্ষেত্রে কোনো হস্তান্তর বা লেনদেন আইনত লিপিবদ্ধ করা বাধ্যতামূলক এবং লিপিবদ্ধ করা হলে ভবিষ্যতে ওই বিষয় নিয়ে যদি কোনো মামলা হয় তাহলে ওই দালিলিক সাক্ষ্যই প্রয়োজন হবে। এটা হলো 91। 92 হলো যে সকল বিষয় বা লেনদেন বা চুক্তি আইনত লিপিবদ্ধ করা আইনত বাধ্যতামূলক এবং লিপিবদ্ধ করা হয়েছে, তাহলে ভবিষ্যতে ওই চুক্তি বা ওই দলিলের কোনো পরিবর্তন সংযোজন বিয়োজন করতে হলে দালিলিক স্বাক্ষরই প্রয়োজন হবে, মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। তার সংযোজন বিয়োজন হলো কত? 92। 93-তে আসেন। ধারা 63 অনুযায়ী, ধারা 93 অনুযায়ী যখন কোনো দলিলে ব্যবহৃত ভাষা সাধারণ দৃষ্টিতে দ্ব্যর্থবোধক, ত্রুটিপূর্ণ হয়, দ্ব্যর্থবোধক অথবা কি বলেন ত্রুটিপূর্ণ হয়, তখন যে ঘটনাবলী দ্বারা এর অর্থ বোধগম্য হবে বা ত্রুটি দূর হবে সেরূপ মৌখিক সাক্ষ্য প্রদান করা যাবে না। অনেক সময় দলিলের ভাষা অনেক দ্ব্যর্থবোধক বা ত্রুটিপূর্ণ হয়, মানে কি বোঝানো যাচ্ছে সেটা বুঝতে পারা যাচ্ছে না। তাহলে সেই ক্ষেত্রে যদি ওই দলিলের ভাষাটাকে সহজ করার দরকার হয়, যে না এত ঘুরাই পেঁচাই বলার দরকার নাই, সহজে কথাটা বলা দরকার, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে? ওই দলিলটাকেই লাগবে, এক্ষেত্রে মৌখিক সাক্ষ্য প্রদান করা যাবে না। তাহলে এটা আমরা জানলাম যে কোন দলিলের ভাষা যদি দ্ব্যর্থবোধক বা ত্রুটিপূর্ণ হয় তাহলে যে ঘটনাবলী দ্বারা বোধগম্য হবে বা ত্রুটি দূর হবে সেরূপ মৌখিক সাক্ষ্য প্রদান করা যাবে না, বরং দালিলিক সাক্ষ্যই হাজির করতে হবে। ধারা 94-তে দেখেন, সেকশন 94, যখন কোনো দলিলের ভাষা সহজ সরল ও স্পষ্ট এবং তা বিদ্যমান কোনো বিষয়বলের প্রতি সঠিকভাবে প্রযোজ্য হয় তখন মৌখিক সাক্ষ্য দ্বারা বিপরীত কিছু বোঝানো হয়েছে এরূপ বলার অনুমতি দেওয়া যাবে না। এটার অর্থ হলো যে দলিলে লেখা আছে এক কথা কিন্তু আপনি মৌখিক সাক্ষ্য দ্বারা বুঝাইতে চাচ্ছেন আর এক ব্যাখ্যা, এরকম কিছু প্রমাণ করতে দেওয়া যাবে না, যে দলিলে স্পষ্টভাবে এই কথা বলাই আছে, সো আপনি মৌখিক সাক্ষ্য দিয়ে এরকম কোনো কথা মানে ওটার ভুল প্রমাণিত করতে অনুমতি দেওয়া যাবে না। যদি আপনি প্রমাণিত করতেই চান তাহলে ওই বিষয়ে দালিলিক সাক্ষ্য আনেন। তো আপনার এই 91, 92, 93, 94 এই চারটা ধারা খুব সংক্ষেপে মনে রাখতে হবে এবং এইভাবে যদি আসে লিখে দিয়ে আসতে হবে, এর ব্যাখ্যা এর বেশি দেওয়া যাচ্ছে না। 91, যে লিপিবদ্ধ করা যদি বাধ্যতামূলক হয়, লিপিবদ্ধ করছে, ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয় তাহলে দালিলিক সাক্ষ্যই লাগবে 91। 92, লিপিবদ্ধ করা বাধ্যতামূলক, লিপিবদ্ধ করছে, ভবিষ্যতে সংযোজন বিয়োজন হলে ওই ওই দলিলেই লাগবে, মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে না। দলিলের ভাষা যদি দ্ব্যর্থবোধক বা ত্রুটিপূর্ণ হয় তাহলে ওই দ্ব্যর্থবোধকতা বা ত্রুটিপূর্ণতা যদি দূর করতে চান তাহলে দালিলিক সাক্ষ্যই লাগবে। এটা কত? 93। দলিলের ভাষা যদি সহজ সরল প্রাঞ্জল হয় এবং মৌখিক সাক্ষ্য দ্বারা যদি আপনি অপব্যাখ্যা দিতে চান এটা অনুমতি দেওয়া হবে না, সেই ক্ষেত্রে কি লাগবে? ওই দলিলটাই লাগবে। তাহলে দেখেন, উপরের আলোচনা থেকে এটা প্রতীয়মান হয় যে উল্লেখিত ধারাগুলোর একটি নীতির উপর প্রতিষ্ঠিত, আর তা হলো দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জন। মূলত ধারাগুলো দ্বারা দালিলিক সাক্ষ্যের মাধ্যমে মৌখিক সাক্ষ্যকে অগ্রহণযোগ্য করা হয়েছে। ভয় পেয়ে পরিশেষে এটা বলা যায় যে যেখানে আইন অনুযায়ী দলিল দিয়ে কোনো বিষয় প্রমাণ করতে হয় সেখানে মৌখিক সাক্ষ্য অচল। পরিশেষে বলা যায় যে যেখানে আইন অনুযায়ী দলিল দিয়ে কোনো বিষয় প্রমাণ করতে হয় সেখানে মৌখিক সাক্ষ্য অচল, মানে দলিলের বিষয়বস্তু দলিল দিয়েই প্রমাণ করতে হবে, ওই জায়গায় মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে আচ্ছা, কোনো প্রশ্ন আছে কিনা বলেন।
আচ্ছা, আমরা আর একটা ভিভিআই প্রশ্ন করে ফেলি। ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট। ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট, এটার মানে এটা ব্যাখ্যা করতে বলছে। ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট ব্যতিক্রম সহ দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 আলোকে ব্যাখ্যা করুন। আসতেই পারে, বা এভাবে আসতে পারে যে মৌখিক সাক্ষ্য সর্বদাই প্রত্যক্ষ হতে হবে, সাক্ষ্য আইনের সংশ্লিষ্ট বিধানের আলোকে আলোচনা করুন। আচ্ছা, ধন্যবাদ। তো তাহলে আমরা উত্তরে চলে আসি। প্রথমে আমরা একটু লিখি যে ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট, এই কথাটার অর্থ আসলে কি। আমরা জানি মৌখিক সাক্ষ্যের সংজ্ঞা দেওয়া হয়েছে সাক্ষ্য আইনের কত ধারায়? 3 ধারায়। যে আদালতে কোনো সাক্ষী যে সাক্ষ্য প্রদান করে বা আদালত যারে সাক্ষ্য প্রদানের অনুমতি দেয়, শপথ বাক্য পাঠ করে সে যা বলে সেটাই কি বলে? মৌখিক সাক্ষ্য। এখন মৌখিক সাক্ষ্য 59 ধারায় বলছে যে দলিলের বিষয়বস্তু ছাড়া সকল বিষয় মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায়, এটা বলছে 59। আর 60 ধারায় বলেছে যে মৌখিক সাক্ষ্য সর্বদা প্রত্যক্ষ হতে হবে বা ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হলো যে আপনি মৌখিক সাক্ষ্য তো আদালতে দিতেই পারেন, ঠিক আছে, বাট আপনার ওই মৌখিক সাক্ষ্যটা প্রত্যক্ষ হইতে পারে, পরোক্ষ হইতে পারে। প্রত্যক্ষ কেমনে? যদি আপনি যে জিনিস দেখছেন সেই বিষয়ে বিবৃতি দেন, সেটা প্রত্যক্ষ। আপনার দেখার সুযোগ ছিল না কিন্তু আপনি আত্মচিৎকার সোর চিৎকার শুনছেন, তাহলে এটা প্রত্যক্ষ। আপনি দেখার বা শোনার সুযোগ ছিল না কিন্তু আপনি ইন্দ্রিয় দ্বারা অনুভব করছেন, ধরেন আপনার নাকে গন্ধ এসেছে, তাহলে এটাও কি সাক্ষ্য? প্রত্যক্ষ সাক্ষ্য। কিন্তু যদি এরকম হয় যে আপনি দেলোয়ারের কাছ থেকে শুনলেন, দেলোয়ার বলছে যে কোটালীপাড়ায় একজন আরেকজনকে হত্যা করছে, এখন দেলোয়ার এসে বলছে আমাদের আরিফ সাহেবরে গোপালগঞ্জে এসে, তাহলে আরিফ সাহেব যদি আদালতে উপস্থিত হয়ে বলে যে অমুক অমুককে হত্যা করছে, আমি দেখি নাই বাট দেলোয়ারের কাছ থেকে আমি শুনছি, তাহলে এটা কিন্তু প্রত্যক্ষ সাক্ষ্য না, এটা হচ্ছে জনশ্রুত সাক্ষ্য, শোনা সাক্ষ্য বা হিয়ারসে এভিডেন্স। কিন্তু যদি এরকম হতো যে আরিফ সাহেব নিজ কানে শুনছে অমুক আর একজন কুপাইতেছে, বলতেছে আর একজন চিৎকার করে যে ভাই আমার মারো না, আরিফের সাহেবের দেখার সুযোগ ছিল না বাট এই জিনিসটা উনি কান দিয়ে শুনছে, তাহলে আবার এটা কি সাক্ষ্য? প্রত্যক্ষ সাক্ষ্য। আশা করি বুঝতে পারছেন। তাহলে এখন আমাদের সাক্ষ্য আইনের 60 ধারায় যদি কেউ মৌখিক সাক্ষ্য দিতে চায়, তাহলে 60 ধারায় মৌখিক সাক্ষ্য সর্বদাই হতে হবে কি? প্রত্যক্ষ। প্রত্যক্ষ না হইলে 60 ধারায় মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না, হবে না, হবে না। এখন প্রশ্ন এসে যায় যে তাহলে প্রত্যক্ষ ছাড়া কখনোই কি মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না? হবে। সেই ব্যতিক্রম গুলো আলোচনা করছে আপনার সাক্ষ্য আইনের 6 ধারায়, সাক্ষ্য আইনের 17 থেকে 30 ধারায়, সাক্ষ্য আইনের 32 আর 33 ধারায়। 6 ধারায় আছে রেস্ট নীতি, সাক্ষ্য আইনের 17 থেকে 30 ধারা পর্যন্ত আছে অ্যাডমিশন এন্ড কনফেশন, সাক্ষ্য আইনের 32 আর 33 ধারায় আছে যদি কোনো ব্যক্তি মারা যায়, হারায় যায়, তাহলে তার বিবৃতি কখন গ্রহণযোগ্য হতে পারে। তাহলে আমরা একটু পড়া শুরু করি, দেখেন। কোন 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 বিষয়ে সাক্ষ্য প্রদান করা যাবে সে সম্পর্কে সাক্ষ্য আইনে 60 ধারায় আলোচনা করা হয়েছে। 60 ধারায় বলা হয়েছে যে মৌখিক সাক্ষ্য সর্বদা প্রত্যক্ষ হতে হবে, অর্থাৎ ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট। অর্থাৎ মৌখিক সাক্ষ্য প্রদানকারী সাক্ষী যে বিষয়ে দেখা যেতে পারে তা দেখেছে, যে বিষয়ে শ্রবণ করা যেতে পারে তা শ্রবণ করেছে, এবং যে বিষয় ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করা যেতে পারে তা ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি বা অনুভব করেছে। এটা আগে একটু বলে নিবেন। এখন আমরা চলে আসব যে শোনা সাক্ষ্যের ব্যতিক্রম। শ্রুত সাক্ষ্য, শোনা সাক্ষ্য বা হিয়ারসি এভিডেন্স, শোনা সাক্ষ্যের ব্যতিক্রম না, সরি, প্রত্যক্ষ সাক্ষ্যের ব্যতিক্রম। তাহলে প্রত্যক্ষ সাক্ষ্যের যে ব্যতিক্রম এটা কি বলে? শোনা সাক্ষ্য বা জনশ্রুত সাক্ষ্য বা হিয়ারসে এভিডেন্স। এটা আমরা আগে একটু পড়ি। আদালতে কোন কোন বিষয়ে মৌখিক সাক্ষ্য প্রদান করা যাবে সে সম্পর্কে সাক্ষ্য আইনের 60 ধারায় আলোচনা করা হয়েছে। 60 ধারায় বলা হয়েছে যে মৌখিক সাক্ষ্য সর্বদা প্রত্যক্ষ হতে হবে, অর্থাৎ মৌখিক সাক্ষ্য প্রদানকারী সাক্ষী যে বিষয়ে দেখা যেতে পারে তা সে দেখেছে, যে বিষয়ে শ্রবণ করা যেতে পারে তা সে শ্রবণ,
করেছে, এবং যে বিষয়ে ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করা যেতে পারে সে বিষয়ে ইন্দ্রিয় দ্বারা অনুভব করেছে। অন্যদিকে সাক্ষী সংগঠিত হতে দেখে নাই, বা নিজ কানে শোনে নাই, বা নিজ ইন্দ্রিয় দ্বারা অনুভব করে নাই, এমন কোন বিষয় সাক্ষ্য প্রদান করাই হলো জনশ্রুত সাক্ষ্য বা হিয়ারসে এভিডেন্স। আপনাদের প্রিলির আইন পাঠ বইয়ে হুবহু যে উদাহরণটা ছিল সেই উদাহরণটা দেখেন, একটু পড়ি, উদাহরণটা পড়ি, যদি সময় থাকে উদাহরণ দিবেন, না হলে উদাহরণের দরকার নাই। বিথিকাকে জখম করে হত্যার জন্য আরিফ অভিযুক্ত। বিথিকাকে হত্যা মানে জখম করে হত্যার জন্য আরিফ অভিযুক্ত। এই জায়গায় চন্দন, ডিউক, ইমরান, ফখরুল এবং গণেশ হলো সাক্ষী। তাহলে এই মামলার সাক্ষী কয়জন? 5 জন। চন্দন বলে যে সে দেখেছে আরিফ বিথিকাকে জখম করতে। চন্দন বলতেছে যে আমি নিজে দেখছি আরিফ বিথিকারে জখম করছে। তাহলে চন্দনের এই বিবৃতিটা কি বলেন? প্রত্যক্ষ। ডিউক বলে যে সে বিথিকার চিৎকার শুনেছে। ডিউক বলছে যে আমি দেখি নাই কোপাইছে, বাট আমি শুনছি। বিথিকা বলছে যে এরকম চিৎকার করছে যে আরিফ তাকে জখম করেছে। ইমরান বলে যে সে আরিফকে দেখেছে একটি রক্তমাখা ছুরি নিয়ে দৌড়াইতে। ইমরান বলছে যে কে কারে হত্যা করছে তা আমি দেখি নাই, বাট আমি আরিফরে দেখছি রক্তমাখা ছুরি নিয়ে দৌড়াতে। তাহলে এটাও কি সাক্ষ্য? প্রত্যক্ষ সাক্ষ্য। এবং বিথিকাকে রক্তমাখা জামা পরিধান অবস্থায় দেখেছে। আচ্ছা, ফখরুল একজন ডাক্তার। ফখরুল বলে যে যে অস্ত্র আরিফের দখলে পাওয়া গেছে সেই অস্ত্র দিয়ে সম্ভবত বিথিকাকে জখম করা হতে পারে, যা বিথিকার মৃত্যু ঘটেছে। ডাক্তার তো আসলে থাকে হসপিটালে, তিনি তো আর আসলে জানে না যে কে কারে হত্যা করছে, বাট তিনি তার ওপিনিয়ন দিছে যে যে অস্ত্র দ্বারা হত্যা করা হয়েছে সেই অস্ত্র, এবং আমি যা দেখছি তারা যে আঘাত করা হয়েছে এই অস্ত্র একই টাইপের অস্ত্র। তাহলে ডাক্তারও যা বলছে সেটাও কি? প্রত্যক্ষ সাক্ষ্য। গণেশ বলে যে সে চন্দনের নিকট থেকে শুনেছে যে চন্দন দেখেছে আরিফ বিথিকাকে জখম করেছে। গণেশ বলছে যে মাইরি কে কোন জায়গা করছে আমি নিজ চোখে দেখি নাই, তবে আমার চন্দন এসে বলছে যে আরিফ বিথিকারে হত্যা করছে। এই ক্ষেত্রে চন্দন, ডিউক, ইমরান বা ফখরুলের সাক্ষ্য হলো প্রত্যক্ষ সাক্ষ্য, কিন্তু গণেশের সাক্ষ্য হলো কি? শোনা সাক্ষ্য। সুতরাং সি, ডি, ই এবং এফ এর মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ হয় তা গ্রহণযোগ্য হবে, কিন্তু গণেশের সাক্ষ্য শোনা সাক্ষ্য হয় তা গ্রহণযোগ্য। এখন কথা হলো যে গণেশের সাক্ষ্য তো শোনা সাক্ষ্য, জনশ্রুত সাক্ষ্য, এটা 60 ধারায় গ্রহণযোগ্য না, কিন্তু এটা কি কখনোই গ্রহণযোগ্য না? এটা ব্যতিক্রম অবশ্যই আছে। তাহলে ব্যতিক্রম কোন কোন ক্ষেত্রে আছে আমরা একটু পড়ি, দেখেন। প্রথমে আমরা চলে আসি, সাধারণত সাক্ষ্য আইনে জনশ্রুত সাক্ষ্য প্রাসঙ্গিক নয়, তবে কিছু ব্যতিক্রম ক্ষেত্রে জনশ্রুত সাক্ষ্য প্রাসঙ্গিক হতে পারে। এক, সংগঠিত ব্যাপার নীতি বা রেস গেস্টি নীতির ক্ষেত্রে। সংগঠিত ব্যাপার নীতি অথবা কি রেস গেস্টি নীতির ক্ষেত্রে। সাক্ষ্য আইনের 32 ও 33 ধারার ক্ষেত্রে। আর একটা হলো স্বীকৃতি আর কি দোষ স্বীকারের ক্ষেত্রে। তাহলে প্রথমে আমরা চলে আসি যে সংগঠিত ব্যাপার নীতি বা রেস গেস্টি নীতির ক্ষেত্রে কোন ঘটনা যা বিচার্য বিষয় নয় কিন্তু বিচার্য বিষয়ের সাথে এমন ভাবে সংযুক্ত যা যা একই কার্যের অংশ হিসেবে ঘটেছিল সেগুলো প্রাসঙ্গিক। মানে যেটা সরাসরি বিচার্য বিষয় নয় বাট বিচার্য বিষয়ের সাথে কি বলেন সংযুক্ত। ধরেন আরিফ বিথিকাকে হত্যা করছে, এটা হলো বিচার্য বিষয়, কিন্তু আরিফ বা বিথিকার খানলা একাডেমিতে থাকা অবস্থায় সম্পর্ক কেমন ছিল, আমরা ওনাদের নিয়ে ফান করছিলাম কিনা, বিভিন্ন ভিডিওতে ওনাদের শব্দ আছে কিনা, উদাহরণ আছে কিনা, এই বিষয়গুলো এগুলো হলো রেজিস্ট্রি, যেগুলো একই কার্যের অংশ। যদিও উক্ত ঘটনাসমূহ একই স্থানে একই সময়ে বা বিভিন্ন স্থানে বিভিন্ন সময় সংগঠিত হোক বা না হোক, একেই সংগঠিত ব্যাপার নীতি বা রেসগেস্টি নীতি বলে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন উদাহরণে চলে আসি। ক খকে ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। এখানে গুরুতর জখম হলো প্রধান কার্য। ঘটনার আগে বা পরে ক ও খ বা যে সকল ব্যক্তিরা ঘটনাস্থলে উপস্থিত ছিল তারা যে কথা বলেছে বা যা করেছে সেগুলো একই ঘটনার অংশ এবং সেগুলো 6 ধারায় প্রাসঙ্গিক। মানে মূল অপরাধটা তো অমুক অমুকরে হত্যা করছে কিনা, কিন্তু ঘটনার আগে বা পরে তাদের যে সম্পর্ক ছিল এগুলা রেজগিস্ট্রি অনুসারে কি বলেন প্রাসঙ্গিক। রেজগেস্ট্রি নীতি শোনা সাক্ষ্যের একটি
ব্যতিক্রম। সাধারণ নিয়ম হলো সোনা সাক্ষ্য সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য না, কিন্তু যখন এটা একই কাজের অংশ তখন উক্ত সোনা সাক্ষ্য সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে। বুঝতে পারছেন? আচ্ছা, আরো ভালো কথা যেটা সেটা হলো যে ধরেন একজন ব্যক্তিকে হত্যা করা হয়েছে, হত্যা করার পরে, বা আমরা যদি এইভাবে বলি, হত্যা বাদ দেই, হত্যা বাদ দিয়ে যদি এইভাবে বলি যে ধরেন যে এক জায়গায় দুই দলের মারামারি হয়েছে, মারামারি হওয়ার পরে, মারামারি হয়ে গেছে, একজন আর একজনকে কোপাইছে, হত্যা টত্যা সব হয়ে গেছে। এখন ওই মুহূর্তে লোকজন চিৎকার চেঁচামেচি করতেছে, ওই মুহূর্তে রুবেল ঘটনাস্থলে গেছে, যাওয়ার পরে ওই যারা প্রত্যক্ষদর্শী তারা বলতেছে যে আরে ভাই তুমি তো পরে আসছো, দেখো যে কি কোপাকুপি হয়ে গেছে, অমুক অমুক রে কোপাইছে, এই যে দেখো লাশ পড়ে আছে। এবং কে কারে কোপাইছে বা হত্যা করছে এটা কিন্তু রুবেল সরাসরি দেখে নাই, রুবেল আসছে কখন? ঘটনা ঘটে যাওয়ার পরে। তাহলে রুবেল রে যে এই যে বিবৃতি প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছে, এটাই হলো একই কার্যের অংশ। রুবেলও ভবিষ্যতে যদি সাক্ষ্য দেয় যে ইওর অনার, আমি সাক্ষ্য দিচ্ছি যে অমুক অমুকরে হত্যা করছে, আমি দেখি নাই, বাট আমি ঘটনাস্থলে গিয়ে লাশ পড়ে থাকতে দেখছি এবং ঘটনাস্থলে তানভীর আরিফ সাহেব ছিল, তারা আমার কাছে বলছে। বুঝতে পারছেন? এটা একই কার্যের অংশ। এই ক্ষেত্রে রুবেলের শোনা সাক্ষ্য গ্রহণযোগ্য। সাক্ষ্য আইনের কত দাঁড়ায়? 6 দাঁড়ায়। আচ্ছা, ধন্যবাদ। আমরা চলে আসি 32 ও 33 ধারার ক্ষেত্রে। সাক্ষ্য আইনের 32 ও 33 ধারার ক্ষেত্রে কখন শোনা সাক্ষ্য গ্রহণযোগ্য হতে পারে। তো এই 32 33 ধারা নিয়ে পরে আলাদা একটা প্রশ্নই আছে, বাট এই মুহূর্তে আমরা পড়ে ফেলবো। 32 আর 33 ধারায় বলছে যে যে ব্যক্তি মারা গেছে, যারে খুঁজে পাওয়া যাচ্ছে না, যারে হাজির করার সময়ও ব্যয় সাপেক্ষ, যে হচ্ছে অক্ষম, এরকম কোন ব্যক্তি সে সুস্থ থাকা অবস্থায় যদি কারো কাছে কোনো কথা বলে গিয়ে থাকে, তাহলে সে তো আর আদালতে সরাসরি ওই কথাটা বলে নাই, বলছে আর একজনের কাছে, যার কাছে বললো তার শোনা সাক্ষ্য গ্রহণযোগ্য হবে কত ধারায়? 32 ধারায়। কিভাবে একটু পড়ি। সাক্ষ্য আইনের 32 ধারা মতে যে ব্যক্তি, আন্ডারলাইন করেন, মৃত, যে কি বলেন, মৃত, যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যে সাক্ষ্য দেওয়ার অযোগ্য হয়ে পড়েছে, যাকে আদালতে হাজির করার সময়ও ব্যয় সাপেক্ষ, সেক্ষেত্রে সেইরূপ ব্যক্তির লিখিত ও মৌখিক বিবৃতি নিম্নলিখিত ক্ষেত্রে প্রাসঙ্গিক হবে। তাহলে এই জায়গায় কয় ধরনের ব্যক্তি? 4 ধরনের। যে মৃত, যারা খুঁজে পাওয়া যাচ্ছে না, যারা হাজির করা সময়ও ব্যয় সাপেক্ষ, আর একটা কি বলেন, যে হচ্ছে আপনার অক্ষম। আচ্ছা, দেখেন, মৃত ব্যক্তি মৃত্যুর কারণ সম্পর্কিত বিবৃতি, যদি কোনো মৃত ব্যক্তি তার মৃত্যুর কারণ সম্পর্কিত কোনো বিবৃতি দিয়ে যায়, সেটা সাক্ষ্য আইনের 32-1 ধারা অনুসারে কি বলেন, শোনা সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক। কিভাবে? তানভীর মৃত্যুর আগে ডাক্তার সাহেবের কাছে বলে গেছে যে আমারে অমুক 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 এমন অত্যাচার করছে, আমি যে কোনো সময় মারা যেতে পারি। এখন ডাক্তার সাহেব কি দেখছে কে কে ওনার অত্যাচার করছে? ডাক্তার সাহেব এটা শুনছে কার কাছ থেকে? তানভীরের কাছ থেকে। এবং তানভীর ঠিকই এই ঘোষণা দেওয়ার 2 দিন পরে মারা গেছে। তাহলে ডাক্তার সাহেব ওই মামলায় বলতে পারে যে তানভীর মারা যাওয়ার আগে আমার কাছে বলে গেছে যে অমুক 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 তানভীরে আঘাত করছে। তানভীর যদি বেঁচে থাকতো তাহলে এটা আর প্রাসঙ্গিক হতো না, কিন্তু তানভীর মারা যাওয়ার আগে যে কথাটা বলে গেছে, তা ডাক্তার সাহেবের এটা কি প্রত্যক্ষ সাক্ষ্য না শোনা সাক্ষ্য বলেন? এটা শোনা সাক্ষ্য। সে কি, সে তানভীরের ঘটনা তো সে দেখে নাই, সে তো তানভীরের মুখ থেকে শুনছে। তাহলে তানভীরের কাছ থেকে ডাক্তার সাহেব যেটা শুনেছে, এটা 32-1 ধারা অনুসারে কি বলেন, প্রাসঙ্গিক। আচ্ছা, তারপরে দেখেন, বিবৃতি দানকারী কর্তৃক, আন্ডারলাইন করবেন, স্বাভাবিক কাজকর্ম বা পেশাগত কর্তব্য সম্পর্কে লিখিত স্মারকলিপি। মানে কোন বিবৃতি দানকারী সে তার স্বাভাবিক কাজকর্মের অংশ হিসেবে যে বিবৃতি দিয়ে গেছিল, সেটাও সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হতে পারে। কিভাবে? ওই যে প্রশ্ন উঠছে যে অমুক অমুকের, আমাদের ইলিয়াস কাঞ্চন নায়ক, প্রশ্ন উঠছে যে তার জন্মদাতা পিতা এতদিন যার কাছে লালিত পালিত হয়েছে সে তার পিতামাতা না। এখন প্রশ্ন উঠছে যে তার জন্মদাতা পিতা কে? তখন খোঁজ পেয়েছে যে অমুক হসপিটালে, গুলশানের লেকভিউ হসপিটালে তার এত বছর আগে তার মার অপারেশন হয়েছিল। এবং সেখানে গিয়ে জানতে পারলো যে ডাক্তার যে তার রেজিস্ট্রি বা ডাক্তার তার পার্সোনাল ডায়েরি মেইনটেইন করতো, সেই জায়গায় লেখা আছে যে আমি অমুক তারিখ এই কটার সময় অপারেশন করি, পিতার নামেই মাতার নামেই একটা সন্তান ভূমিষ্ঠ হয়।
সেখান থেকে সে জানতে পারলো যে পিতামাতাকে। এখন ধরেন ওই ডাক্তারটা মারা যেতে পারে, ওই ডাক্তারটা বিদেশে আছে, তারে আনা এই মুহূর্তে সম্ভব না, ওই ডাক্তার তো অক্ষম, বা তারে হাজির করার সময়ও প্রায় সাপেক্ষ, বা যারা খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন ওই ডাক্তার তো আর জানতো না যে ভবিষ্যতে এই জন্ম তারিখ নিয়ে এই প্রশ্ন উঠবে। তাহলে ওই ডাক্তার যেটা লিখে গিয়েছে এটা সাক্ষ্য হিসেবে কি বলেন, প্রাসঙ্গিক। তারপরে দেখেন, বিবৃতি দানকারী কর্তৃক আন্ডারলাইন করবেন তার আর্থিক ও মালিকানা স্বার্থের পরিপন্থী কোন বিবৃতি যার জন্য তার বিরুদ্ধে দেওয়ানি, পরিপন্থী শব্দটা বিশেষ করে বললেন, আর্থিক ও মালিকানা স্বার্থের পরিপন্থী কোন বিবৃতি যার জন্য তার বিরুদ্ধে দেওয়ানি এবং ফৌজদারি মামলা হতে পারে। আরিফ সাহেব, আপনার মারতেছি না, এমনি আরিফ সাহেব বিদেশে যাওয়ার আগে বাঁধনের কাছে বলে গেছে যে আমার কাছে তো অমুক দোকানদার 5 লাখ টাকা পাবে। বুঝতে পারছেন? তাহলে এই যে আরিফ সাহেব যে বিবৃতিটা দিয়ে দিছে, ভবিষ্যতে যদি আরিফ সাহেবের বিরুদ্ধে মামলা হয়, উনি আর দেশে নাই, তাহলে এই বিবৃতিটা ওনার পক্ষে যায় না বিপক্ষে যায়? বিপক্ষে যায়। তাহলে এই বিবৃতিটা প্রাসঙ্গিক 32 দ্বারাই। কিন্তু আরিফ সাহেব যদি বলে যেত যে আমি অমুক দোকানদারের কাছে 5 লাখ টাকা পাই, তাহলে এই বিবৃতিটা ওনার কিসে যাইতো? পক্ষে যাইতো। পক্ষে হইলে 32 দ্বারাই ব্যবহার করা যাবে না। তাহলে আপনি এমন কোন বিবৃতি দিয়ে গেছেন যেটা আর্থিক ও মালিকানা স্বার্থের কি হইতে হবে, পরিপন্থী, এবং আপনার বিরুদ্ধে দেওয়ানি বা ফৌজদারি মামলা হতে পারে। তারপরে দেখেন, যারা মোটামুটি আমাদের সাথে প্রিলি পড়ছেন তাদের এই 8টা এমনিতেই মুখস্থ হয়ে যাওয়ার কথা। তাহলে প্রথমে হলো মৃত্যুকালীন ঘোষণা, 2 নম্বরে হলো কাজকর্মের স্বাভাবিক রীতিনীতি, 3 নম্বরে হলো এমন কোন বিবৃতি যা আর্থিক ও মালিকানা স্বার্থের কি বলেন, পরিপন্থী। 4 নম্বর দেখেন, সর্বসাধারণের অধিকার, প্রচলিত প্রথা, সাধারণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় বিবৃতি যা বিরোধ আরম্ভ হওয়ার পূর্বে প্রদান করা হয়ে থাকে। আপনি এমন একটা বিবৃতি দিয়েছিলেন যেটা ওই বিষয় নিয়ে, ওই অধিকার নিয়ে বা ওই প্রথা নিয়ে বিরোধ আরম্ভ হওয়ার পূর্বেই আপনি বিরোধ বিবৃতিটা দিয়েছিলেন। প্রশ্ন উঠছে যে আমাদের আরিফ সাহেবের বাড়ির পাশে একটা কূপ আছে, যে এই কূপ থেকে পানি খাওয়ার অধিকার সবার আছে, এই কথা আরিফ সাহেব বলে মারা গেছে। ফেসবুকে আবার আরেকজন শেয়ার করছিল যে এই কূপ থেকে পানি খাওয়ার অধিকার সবার আছে, এই কথা বলে আরিফ সাহেব অক্কা পাইছে। ভবিষ্যতে ওই কূপের পানি আরিফ সাহেবকে বাসার লোকজন, এলাকাবাসীদের খাইতে দিচ্ছে না, তখন ওই মামলায় আরিফ সাহেবের এই বিবৃতি কি বলেন, প্রাসঙ্গিক। কারণ ওই কূপের পানি খাওয়ার অধিকার যে সবার আছে, বিরোধ আরম্ভ হওয়ার পূর্বেই ইনি এই বিবৃতিটা কি বলেন, দিয়ে গিয়েছিল। তাহলে অধিকার প্রথা হইলে কত, 4। এবং অধিকার প্রথা সম্পর্কে বিবৃতি দিয়েছিলেন কখন, বিরোধ আরম্ভ হওয়ার পূর্বে। তাহলে আবার বলি, মৃত্যুকালীন ঘোষণা 1, কাজকর্মের স্বাভাবিক রীতিনীতি 2, আর্থিক মালিকানার সাথে পরিপন্থী 3, অধিকার প্রথা সম্পর্কে বিবৃতি বিরোধ আরম্ভ হওয়ার পূর্বে কত, 4। 5 নম্বর দেখেন, এমন ব্যক্তিদের মধ্যে গোল দিবেন রক্ত বৈবাহিক দত্তক সম্পর্কে বিবৃতি, এবং উক্ত বিবৃতি উক্ত বিষয়ে আন্ডারলাইন করবেন আরম্ভ হওয়ার পূর্বে প্রদান করা হয়ে থাকে। এমন একটা বিবৃতি যেটা কোনো রক্ত সম্পর্কিত, কোনো দত্তক সম্পর্কিত, কোনো বৈবাহিক সম্পর্ক সম্পর্কিত, এবং এই বিবৃতিটা প্রদান করা হয়েছিল ওই বিষয়ে বিরোধ আরম্ভ হওয়ার পূর্বে। দিনেশের আর একটা ছেলে আছে, বর্তমানে আছে দীপবালা, আর একটা ছেলে আছে ধরেন সুদীপ বালা। তো দিনেশের যে দ্বিতীয় পুত্র, এই পুত্রটার কথা সে স্বীকার করতে পারে নাই, গোপনে আমাদের বেনজির সাহেবের কাছে আর আব্বার কাছে বলে গেছে। দিনেশ আবার বেনজির আব্বা বলে, তো বাবা বলে আর কি, কাকার ভাতিজা। তো বেনজির কাছে বলে গেছে, আব্বা আমি তো আকাম একটা করে ফেলাইছি, এই যে তো আমি মানে সুদীপ বালাও আমার ছেলে, কিন্তু আমি তো তোর কাকির কাছে বলতে পারতেছি না। এই কথা বলে ধরেন দিনেশ ভারত চলে গেছে, দিনেশ আর পাওয়া যায় নাই। এখন সুদীপ বালা এসে দিনেশের ছেলে মর্মে দাবি করছে। এখন দীপবালা আর তার যে পরিবারের সদস্যরা, তারা সুদীপ বালার বিরুদ্ধে ধরেন ঘোষণামূলক মামলা করছে যে সুদীপ বালা দিনেশের পুত্র নয়, এই মর্মে ঘোষণা দেওয়া হোক। এখন এই ঘোষণামূলক মামলায় একজন সাক্ষী হলো আমাদের বেনজির, এবং বেনজির আদালতে বলতে পারে, জিওর অনার, দিনেশ ভারতে যাওয়ার আগে আমার কাছে বলে গেছে যে সুদীপ বালা হলো তার পুত্র। এবং এই বিবৃতিটা প্রাসঙ্গিক কিনা বলেন? 32-5 ধারায় প্রাসঙ্গিক, কারণ এই দিনেশ এই বিবৃতিটা দিয়েছিল কখন, বিরোধ আরম্ভ হওয়ার পূর্বে। বুঝছেন? এটা হলো 32-5।
বলেন। হ্যাঁ, সেটাও প্রাসঙ্গিক, সেটাও প্রাসঙ্গিক। হ্যাঁ, দেখেন, তবে অবশ্যই ওই বিবৃতিটা দিতে হবে বিরোধ আরম্ভ হওয়ার পূর্বে। দেখেন, এমন ব্যক্তিদের মধ্যে রক্ত, বৈবাহিক বা দত্ত সম্পর্কে বিবৃতি যা কোনো দলিলে পাথর লিপিবদ্ধ থাকে এবং যা উক্ত বিষয়ে বিরোধ আরম্ভ হওয়ার পূর্বে প্রদান করা হয়েছিল। আপনার 35-এর 5 আর 6 অলমোস্ট সেম, বা 6-এর বিষয়বস্তুটা হবে লিখিত, এবং লিখিত হইতে হবে কোনো দলিলে, পাথরে। বুঝতে পারছেন? তাহলে দিনেশ ধরেন দুঃখে ওই বেঞ্জিনের কাছেও বলতে পারে নাই, আমাদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের পিছনে গেছে, পিছনে যাইয়ে ওখানে খোদাই করে লেখছে যে আমি অমুক, আমি লজ্জায় ঘৃণায় কারো কাছে বলতে পারতেছি না অমুক আমার পুত্র, এই কথা বলে আমি ভারতে চলে গেলাম। তাহলে দিনেশের এই লেখাটা ওই যে খোদাই করে লিখে গেছিল, বা কোনো দলিলে যদি সে লিখে গিয়ে থাকে, তাহলে প্রাসঙ্গিক 32-এর কততে বলেন? 32-এর 6। তাহলে আপনি মনে রাখবেন, রক্ত, বৈবাহিক, দত্তক সম্পর্কিত কোনো বিবৃতি যেটা বিরোধ আরম্ভ হওয়ার পূর্বে দেয় 32-এর 5, আর দলিলে বা পাথরে যদি হয় তাহলে সেটা কত? 32-এর 6। 7 নম্বরে আমরা চলে আসি, যে সাক্ষ্য আইনের 13-এর 1 ধারায় উল্লেখিত বিষয় সম্পর্কে কোনো বিবৃতি। সাক্ষ্য আইনের 13-এর 1 ধারায় উল্লেখিত বিষয়, সাক্ষ্য আইনের 13-এর 1 ধারায় আছে অধিকার প্রথা। অধিকার প্রথা, অধিকার বা প্রথা সম্পর্কিত যা 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 আছে সবকিছু প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের 13-এর 1-এ বলছে। আপনি জাস্ট বলে দিবেন সাক্ষ্য আইনের 13-এর 1 ধারায় বিষয় কোনো বিবৃতি প্রাসঙ্গিক 32-এর কততে? 7-এ। তাহলে আমাদের অধিকার বা প্রথা 32-এর 4-এ আছে, অধিকার বা প্রথা 32-এর কত? 7-এ আছে। অধিকার বা প্রথা সম্পর্কে 4-এর যেটা, সেটা হলো বিরোধ আরম্ভ হওয়ার পূর্বে দিছিল, আর অধিকার বা প্রথা রিলেটেড যা যা আছে বাদ বাকি সবকিছু প্রাসঙ্গিক 32-এর কততে? 7-এ। আচ্ছা, তো আপনি অধিকার প্রথা নিয়ে মনে রাখবেন দুইটা, 32-এর 4 আর 32-এর 7। তারপরে 8 নাম্বার দেখেন, কিছু সংখ্যক লোকের বিবৃতি যা বিচার্য বিষয়ের সাথে প্রাসঙ্গিক। কিছু সংখ্যক লোকের বিবৃতি যা বিচার্য বিষয়ের সঙ্গে, বিচার্য বিষয়ের সাথে প্রাসঙ্গিক। তানবীর, এই কিছু সংখ্যক লোক কারা বলেন তো? কারা এই কিছু সংখ্যক লোক কারা? পৃথিকা বলেন, কারা? যারা বয়স্ক, বুড়ো, আর আর কি বললেন? পূর্বে, মানে যারা জানে ঘটনা সম্পর্কে। এই আরিফ সাহেব, এই কিছু সংখ্যক লোক কারা? স্যার, এটা হচ্ছে যে এলাকায় কিছু মাতব্বর টাইপের লোক হয়, মুরব্বীরা হয়। এই কিছু সংখ্যক লোক হচ্ছে হয় মারা গেছে, নাহলে হারাই গেছে, যারা খুঁজে পাওয়া যাচ্ছে না, অথবা কি বলেন, অক্ষম। কিছু সংখ্যক লোক তো এই জায়গা 32-এর 8-এ যতগুলো আছে সবগুলো বিবৃতি দিচ্ছে, হয় মরে গেছে, নাহলে খুঁজে পাওয়া যাচ্ছে না, নাহলে অক্ষম, যারা হাজির করার সময়ও কি ব্যয় সাপেক্ষ। 32-এর যে 8টা গ্রাউন্ড আছে, এই 8টা গ্রাউন্ড কয় শ্রেণীর ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য? 4 শ্রেণীর। আচ্ছা, এখন কিছু সংখ্যক লোকের বিবৃতি বলতে আসলে কি বোঝাচ্ছে? ধরেন 1971 সালের মার্চ মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত আমাদের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে। এখন পরবর্তীতে যখন ওই যারা স্বাধীনতা বিরোধী ছিল, যুদ্ধাপরাধী, তাদের যখন বিচার করা হয়েছে, তো বিচার করতে গিয়ে দেখা গেল যে অনেক সাক্ষীরা, মানে যারা ওই বিষয়, ওই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী, তারা এই মুহূর্তে বেঁচে নাই, তারা মারা গেছে, কিন্তু তারা জীবিত থাকা অবস্থায় বিভিন্ন পত্রিকায় কলাম লেখছে, বিভিন্ন বই লেখছে যে ওই ঘটনা সম্পর্কিত, বা কোনো জায়গায় সাক্ষাৎকার দিছে, যা ওই পার্টিকুলার মামলার বিচার্য বিষয়ের সাথে কি বলেন, প্রাসঙ্গিক। তাহলে ওই সকল লোকের বিবৃতি বা ওই সকল লোকের লেখা বা ওই সকল লোকের যে আপনার ভিডিও ফুটেজ আছে, এইগুলো প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের কত দ্বারাই? 32-এর 8। তাহলে কিছু সংখ্যক লোকের বিবৃতি যা বিচার্য বিষয়ের সাথে কি বলেন, প্রাসঙ্গিক। তাহলে আমরা 32 দ্বারা যে 8টা গ্রাউন্ড, এই জায়গা 32 একটার মধ্যে পড়লেও এর মধ্যে আরেকটা প্রশ্ন সামনে গিয়ে পাবেন, যেটা টোটালি হলো 32 আর 33। তাহলে ওই প্রশ্নটাও আমাদের এখন পড়া হয়ে যাচ্ছে। তাহলে 32-এর 1 মৃত্যুকালীন ঘোষণা, 32-এর 2 কাজকর্মের স্বাভাবিক রীতিনীতি, 32-এর 3 আর্থিক ও মালিকানা স্বার্থের পরিপন্থী কোনো বিবৃতি, 32-এর 4 অধিকার প্রথা, 32-এর 5 রক্ত বৈবাহিক, 32-এর 6 রক্ত বৈবাহিক দত্তক লিখিত, 32-এর 7 13-র ক ধারা মানে অধিকার প্রথা সম্পর্কিত কোনো বিবৃতি,
32-8 কতিপয় ব্যক্তি সম্পর্কিত বিবৃতি, মানে কতিপয় ব্যক্তি বিবৃতি তা বিচার্য বিষয়ের সাথে কি বলেন, প্রাসঙ্গিক। আচ্ছা, আমরা চলে আসি 33 ধারা। সাক্ষ্য আইনে 33 ধারা মতে বিচার চলাকালে কোন সাক্ষী আদালতের নিকট যে সাক্ষ্য প্রদান করে এবং ওই সাক্ষীর মৃত্যু হলে বা সন্ধান পাওয়া না গেলে, আন্ডারলাইন করেন, বা সাক্ষ্য দিতে অসমর্থ হয়ে পড়লে, বা যাকে আদালতে উপস্থিত করার সময় ব্যয় সাপেক্ষ, যাকে প্রতিপক্ষ সরিয়ে রেখেছে, মামলার অবস্থা বিবেচনায় ওই সাক্ষীর পূর্বোক্ত সাক্ষ্য পরবর্তী কোনো মামলায় বা একই মামলায় প্রাসঙ্গিক হবে। 32 আর 33 ধারার মূল পার্থক্য হলো ভাই, 32-এর ক্ষেত্রে ওই যে যে ব্যক্তি মারা গেছে, হারাই গেছে, ওই কথাগুলো সাধারণ ব্যক্তির কাছে বলে গেছে, আদালতে এসে বলে নাই। আর 33-এ হলো যে সাক্ষী মারাই গেছে, হারাই গেছে, বা যারা দূরে সরাই রাখছে, সে ওই কথাগুলো আগে একবার মামলায়, যে কোনো একটা মামলায় এসে আদালতে এসে বলে গেছে, আদালতে এসে বলছে। পরবর্তীতে যখন তারা রিকল করা হলো, দেখা গেল সে বেঁচে আর নাই, বা আর একটা মামলায় তারা ডাকা হলো, দেখা গেল আর সে বেঁচে নাই। তাহলে সেই ক্ষেত্রে পূর্বে যে বিবৃতি সে দিয়ে গেছে সেটা প্রাসঙ্গিক হতে পারে কত ধারায়, 33 ধারায়। এই যে দেখেন, ধরেন আমরা আমরা ফৌজদারি কার্যবিধিতে পড়ছি চার্জ পরিবর্তন করা যায় 227 ধারায়, আর চার্জ পরিবর্তন করলে সাক্ষীরে রিকল করে কত ধারায়, 231। এখন ধরেন চার্জ পরিবর্তন করে সাক্ষীরে রিকল করলো, দেখলো যে ওই সাক্ষী আর বেঁচে নাই, তাহলে সাক্ষীর ওই পূর্ববর্তী বিবৃতি এই সাক্ষ্য হিসেবে ব্যবহার করতে পারে সাক্ষ্য আইনের কত ধারায়, 33 ধারায়। একটু পড়ি দেখেন। আহ পরবর্তী মামলায় একই পক্ষদ্বয় এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধিদের মধ্যে হয়, মানে যদি পরবর্তী মামলা হয় তাহলে পক্ষগণ কি বলেন, একই। পূর্ববর্তী মামলায় সাক্ষীকে যদি বিরুদ্ধ পক্ষ, আন্ডারলাইন করেন, জেরা করার অধিকার ও সুযোগ পেয়ে থাকে, অবশ্যই পূর্ববর্তী যে মামলা, সে মামলায় প্রতিপক্ষ তারে জেরা করার সুযোগ পাইছিল, জেরা করছে কিনা সেটা পরের ব্যাপার, কিন্তু জেরা করার সুযোগ পাইছিল। যদি দেখা যায় যে পূর্ববর্তী মামলায় শুধু সে জবানবন্দি দিছিল, প্রতিপক্ষ তারে জেরা করার সুযোগ পাই নাই, তাহলে আপনি 33 ধারার সুবিধা পাবেন না। উভয় মামলার বিচার্য বিষয় যদি একই প্রকৃতির হয়ে থাকে, তাহলে এখানে তিনটা বিষয়, যে উভয় মামলার বিচার্য বিষয় এক হইতে হবে, পক্ষদ্বয় এক হইতে হবে, এবং পূর্ববর্তী মামলায় তারা জেরা করার সুযোগ পেয়েছিল, বা একই মামলার পূর্ববর্তী সময় তারা জেরা করার সুযোগ পেয়েছিল। এখন আমরা চলে আসি স্বীকৃতি এবং স্বীকারোক্তির ক্ষেত্রে। সাক্ষ্য আইনের 17 থেকে 31 ধারা পর্যন্ত স্বীকৃতি এবং দোষ স্বীকার সম্পর্কে আলোচনা করা হয়েছে। স্বীকৃতি ও দোষ স্বীকারোক্তির ক্ষেত্রেও জনশ্রুত সাক্ষ্য প্রাসঙ্গিক হতে পারে। যেমন সাক্ষী ঘটনা সংঘটিত হওয়ার পরপরই ঘটনাস্থলে গিয়েছিল, যদিও সে ঘটনা নিজ চোখে দেখে নাই, বরং উপস্থিত প্রত্যক্ষ সাক্ষীদের নিকট থেকে ঘটনা সম্পর্কে অবগত হয়ে পুলিশকে জানায়। এই ক্ষেত্রে যদিও তার সাক্ষ্য জনশ্রুত সাক্ষ্য, তথাপি প্রত্যক্ষ সাক্ষীদের সাক্ষ্যের সাথে তার সাক্ষ্য সমর্থিত হয়, জনশ্রুত সাক্ষ্য কি হবে, প্রাসঙ্গিক হবে। আরো ভালো উদাহরণ দেই, ধরেন যখন একটা জিআর মামলায় তদন্তকারী কর্মকর্তা সাক্ষীদের জবানবন্দি নেয় কত ধারায় বলেন, 161 ধারায়। 161 ধারায় তিনি যে জবানবন্দি নিছে, তিনি আবার আদালতে গিয়ে ওই বিষয় কি দিবে, সাক্ষ্য দিবে না? মানে তদন্তকারী কর্মকর্তার কথা বলতেছি, তদন্তকারী কর্মকর্তা তো সাক্ষীদের কাছ থেকে এই কথা শুনছে, এখন ওই তদন্তকারী কর্মকর্তাও তো একসময় সাক্ষী হিসেবে উপস্থিত হবে, তখন উনি যদি বলে যে আমার পিডব্লিউ এই কথা বলছে, এই অনুসারে আমি অমুক জায়গায় তদন্ত করছি, তাহলে ওই যে যে সাক্ষীর কথা শুনে উনি যে দাদা বলতেছে, এটাও কি এটাও আপনার এই যে স্বীকৃতি বা দোষ স্বীকারের ক্ষেত্রে কি বলেন, প্রাসঙ্গিক, শোনা সাক্ষ্য হচ্ছে। তো তাহলে উপরোক্ত ক্ষেত্র সময়ে জনশ্রুত সাক্ষ্য আদালত কর্তৃক গ্রহণযোগ্য বা প্রাসঙ্গিক হতে পারে। আর স্বীকৃতি স্বীকারোক্তি কি, আমরা একটা পরবর্তীতে একটা প্রশ্নই আছে, গোটা প্রশ্ন। স্বীকৃতি হলো কোন মামলার বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে মৌখিক, লিখিত বা ডিজিটাল রেকর্ডকে স্বীকৃতি বলে। আপনি কোন মামলার বিচার্য বিষয় বা আপনার প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে মৌখিক, লিখিত কোনো বিবৃতি বা ডিজিটাল রেকর্ড আকারে যা যা বলবেন সবই কি, স্বীকৃতি। আর স্বীকারোক্তি কারে বলে, যখন আপনি নিজের দোষ নিজে স্বীকার করবেন তখন সেটা হয়ে যাবে
কনফেশন বা দোষ স্বীকার বা স্বীকারোক্তি বা আপনার অপরাধ স্বীকার। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট এটার উত্তর, অথবা ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট এটার ব্যতিক্রম এর উত্তর, বা শোনা সাক্ষ্য সর্বদাই প্রত্যক্ষ হতে হবে এটার ব্যতিক্রম কি। তাইলে আমার আগে শোনা সাক্ষ্যের সংজ্ঞা দিতে হবে, আগে আগে সংজ্ঞা দিতে হবে প্রত্যক্ষ সাক্ষ্য কি, তারপর শোনা সাক্ষ্যের সংজ্ঞা দিতে হবে, তারপর ব্যতিক্রম সমূহ হলো আপনার 6 ধারা, 32 33 ধারা, আর স্বীকৃতি আর স্বীকারোক্তি, এগুলো বিস্তারিত আলোচনা করতে হবে। কোনো প্রশ্ন আছে কিনা অনলাইন অফলাইন দয়া করে জানান, আমি আপনাদের আনমিউট করে দিচ্ছি, বলেন। স্যার, 32-এর 8 ধারার ওই যে ওই পয়েন্টটা যেখানে যে যাদের কথা প্রাসঙ্গিক, ওই ক্ষেত্রে কি বিশেষজ্ঞরাও আসতে পারে স্যার ওই পয়েন্টে? আসতে পারে। আর একটা স্যার, এই যে 33 ধারার বিষয়টা স্যার, যে ক্ষেত্রে যে বিচার্য বিষয় এক পক্ষরা এক পূর্বের মামলায় সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল পরবর্তী মামলায় প্রাসঙ্গিক হতে পারে, স্যার এটা তো যে রেস জুডিকাটা বা রেস সাবজুডিস নীতি দ্বারা তো স্যার স্থগিত থাকার সম্ভাবনা বেশি স্যার। মানে কোনটা? এটা কি ওই দৃষ্টিতে দেখা যাবে না? না, এটা যদি আপনি স্যার হয় শুধু, আপনি শুধু দেওয়ানি মামলার ক্ষেত্রে আনতেছেন কেন? ফৌজদারিতে কি রেস সাবজুডিস আছে? না স্যার। ঠিক আছে স্যার। ঠিক আছে। স্যার, হ্যাঁ বলেন। একটা বিষয় যদিও স্যার পুরাতন, মানে একটু ক্লিয়ার করা দরকার স্যার। এই দলিলের প্রতিলিপি যে পক্ষ প্রতিলিপি সম্পাদন করেনি তার বিরুদ্ধে, এটা স্যার ওই যে মাধ্যমিক সাক্ষ্য স্যার, হ্যাঁ 63 ধারা। এখন স্যার দলিলের প্রতিলিপি, প্রতিলিপি বলতে সেটা দলিলের কার্বন কপি হতে পারে, কিংবা ওই একই রকম দুই তিনটা দলিল তৈরি করছে, তার মানে ওই মূল কপিটার পাশাপাশি যে প্রতিলিপি, এটা বোঝাচ্ছে তাই না স্যার? বলেন, প্রশ্ন কি? এখন ওই প্রতিলিপিটা মানে মাধ্যমিক সাক্ষ্য যে সম্পাদন করেনি তার বিরুদ্ধে, তার মানে দলিলের পক্ষগণের বিরুদ্ধে না? অবশ্যই পক্ষগণের বিরুদ্ধে। প্রিলিতে তাহলে স্যার যে বিস্তারিত বলেছিলাম। এ মাহমুদুল্লাহ হাসান, এটা বলেন, ওনার কনফিউশন দূর করেন। কানন ভাই, আর একবার একটু প্রশ্নটা করবেন, আমি মানে ঠিক ক্লিয়ারলি বুঝতে পারিনি। আপনি ওই যে প্রতিলিপির কথাটা বলতেছিলেন, 63 প্রতিলিপি ধারায় বলতে। আমি বলি একটু জি। প্রশ্নটা। 63 ধারায় যে মাধ্যমিক সাক্ষ্য বা গৌণ সাক্ষ্য হিসেবে গণ্য হবে, 5টা বিষয় আছে: হুম। জাবেদা নকল, যান্ত্রিক উপায়ে প্রস্তুতকৃত, তারপরে মূল দলিল থেকে হুবহু প্রস্তুতকৃত, আর একটা হলো দলিলের প্রতিলিপি যে পক্ষ প্রতিলিপি সম্পাদন করেনি তার বিরুদ্ধে। এই কথাটা আমি একটু ক্লিয়ার করতে চাচ্ছি। আমি দলিলের দলিলের প্রতিলিপি, প্রতিলিপি। দলিলের জি প্রতিলিপি বলেন। বলতে এটা কি? ওই একাধিক দলিল যদি হয় একই ধরনের, এটা নাকি ওই ফটোকপি মাধ্যমে যেটা হয় সেটা প্রতিলিপি, কোনটা বুঝছে? না, আমার মনে ফটোকপি হচ্ছে যে এখানে আসবে না। হ্যাঁ, মানে একই রকম এটা দুই তিনটা প্রতিলিপি অরিজিনাল মানে কপি, মনে ওই করেন। যে ওই দলিলটা দেখে দেখে আর একটা দলিল তৈরি করা হয়েছে একদম হুবহু একই রকম করে। রাইট, যেমন কার্বন কপি। জি জি। আপনার ওই যে চেকের মুড়ি আছে না, হ্যাঁ। ওই যে চেক নেওয়ার সময় অর্ধেকটা আপনি আপনার কাছে রাখেন আর অর্ধেকটা হলো ব্যাংকে দিয়ে দেন, হুম হুম। সেই বিষয়টা এইটা। মানে দলিলের প্রতিলিপি যে পক্ষ প্রতিলিপি সম্পাদন করেনি তার বিরুদ্ধে, অর্থাৎ আপনি ধরেন ব্যাংকে মূল চেকটা দিয়ে দিলেন, মুড়িটা আমি আপনার চেক, কাছে রাখলেন। এখন মুড়িটা চেক আপনার মামুন কাছে ভাই। হলো গৌণ সাক্ষ্য, মানে প্রাথমিক সাক্ষ্যের পরিবর্তে যেটা, আর ব্যাংকের কাছে হলো, আর চেকটা আপনার কাছে হলো ধরেন প্রাথমিক সাক্ষ্য, আর মুড়িটা হলো মানে দ্বিতীয় মানে সেকেন্ডারি এভিডেন্স, মানে মাধ্যমিক সাক্ষ্য। আর কার কাছে, আমার কাছে না ব্যাংকের কাছে? মানে চেক আর চেকের মুড়ি, চেক আপনার জি। কাছে হলো প্রাথমিক, ব্যাংকের কাছে হলো মাধ্যমিক। আর হলো চেকের মুড়ি যেটা, সেটা আপনার কাছে মাধ্যমিক, কিন্তু ব্যাংকের কাছে ওইটা একটা জাস্ট হলো ওই যে প্রতিলিপি। মানে ব্যাংকের কাছে ওইটা মাধ্যমিক হিসেবে কাউন্ট করে না ব্যাংক। ব্যাংক শুধু জাস্ট ওই মুহূর্তে
আপনাকে মানে যাচাই করার জন্য ওই জিনিসটা রাখে, মানে দলিলের প্রতিলিপি যে পক্ষ প্রতিলিপি সম্পাদন করেনি তার বিরুদ্ধে, মানে আপনি যে সম্পাদন করেননি ওই প্রতিলিপিটা সেটা আপনার বিরুদ্ধে প্রমাণ করা যাবে। আচ্ছা আমি একটু বলি, দলিলটা আমি লিখলাম, চেকটা আমি লিখলাম, আমার চেক, আমার নামীয় হুম চেক। ওই চেকের একটা মানে চেক যেভাবে বন্ধক রাখে আর কি, আমি চেকের মেইন কপিটা ব্যাংকে দিলাম আর হুম। মুদ্রিটা আমার কাছে রাখে। এখন আমার এই মুড়িটার কথায় আসি, মুড়িটা তো প্রতিলিপি, এই মুড়িটা আমার কাছে মাধ্যমিক সাক্ষ্য না ব্যাংকের কাছে মাধ্যমিক সাক্ষ্য? আচ্ছা, চেকের মুড়ি হলো আপনার কাছে মাধ্যমিক সাক্ষ্য, তাহলে এখানে যে যেহেতু লেখা আপনি আছে ওইটা যে দ্বারা যে প্রাথমিক সাক্ষ্যকে প্রুভ করতেছেন। একটু ওইখানেই থাকেন, মানে আমার কাছে যদি মাধ্যমিক সাক্ষ্য হয় তাহলে ওখানে এই লেখা আছে দলিলের প্রতিলিপি যে পক্ষ প্রতিলিপি সম্পাদন করেনি তার বিরুদ্ধে। তার মানে ওই ব্যাংকের বিরুদ্ধে আমার এটা মাধ্যমিক সাক্ষ্য। হ্যাঁ, আচ্ছা, এই মানে থ্যাংক ইউ। ব্যাংক তো এখন আপনার ওইটা নিয়ে কোনো কিছু করেনি। এটা নিয়ে বুঝতে পারছি। পেঁচায় না। আমরা প্রিলির সময় বিস্তারিত করছি, ওই লেকচার দেখেন। আর মানে এখানে একটা স্যার অত বেশি স্যার গুরুত্বপূর্ণ কথা, তাও আমি বলতেছি শুনেন। যে চেকটা আপনি জমা দিচ্ছেন ব্যাংকের কাছে, ওই চেকটা ব্যাংকের কাছে মাধ্যমিক সাক্ষ্য, বা চেকটা আপনার ক্ষেত্রে প্রাথমিক সাক্ষ্য। আর চেকের যে মুড়ি আছে, এই মুড়ি আপনার ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য, ব্যাংকের ক্ষেত্রে প্রাথমিক সাক্ষ্য। এ হলো কথা। আর ধরেন, বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ স্যার। আর আরো বিস্তারিত জানতে হলে এই সংশ্লিষ্ট আমাদের যে অনলাইনের ক্লাস ছিল বা আমাদের এমসিকিউ ক্লাস আছে, ওই জায়গায় এগুলো একেবারে প্রতিটা পয়েন্ট ভেঙে ভেঙে বিস্তারিত আকারে বলা। কিন্তু লিখিততে অত বিস্তারিত ভেঙে ভেঙে বলার কোনো প্রয়োজন নাই। তো তারপরেও না বুঝলে আমি আলাদা সময় আপনার বোঝাবো, সমস্যা নাই। আপাতত এতটুকুই থাক। স্যার হ্যাঁ বলেন, স্যার লাকি বলেন। বলেন। ওই যে ওই 32-8 নম্বরে যেটা বলছেন, কিছু সংখ্যক লোকের বিবৃতি যা বিচার্য বিষয়ের সাথে প্রাসঙ্গিক, এটা কি আমি বলতে পারি যে ওই যে প্রথমে লেখা আছে যাকে খুঁজে পাওয়া যায় না বা অসুস্থ ব্যক্তি যেগুলো যে হাজির হতে ব্যর্থ, এইগুলোর যে বিবৃতি দেয়, এই সংখ্যাগুলোই কি প্রাসঙ্গিক এখানে, তাই বলছে স্যার? 32 মানেই তো ওই যারে খুঁজে পাওয়া যায় না, মারা গেছে, হারা গেছে, 32 মানেই এই ওদের, চারজন। 1 হ্যাঁ থেকে হ্যাঁ 8 মানে পর্যন্ত ওদের বলা আছে, বিবৃতি এখানে 32 মানে ওই প্রাসঙ্গিক। চারজন। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে স্যার, বুঝতে পারছি। 33টা হবে। আচ্ছা, ধন্যবাদ। আমরা এই প্রশ্নটা একটু শেষ করে দেখেন। আহ, এখানে একটা জিনিস দেখেন, যে শ্রুত সাক্ষ্য, হেয়ার্স এভিডেন্স বলতে কি বুঝো? শ্রুত সাক্ষ্য আদালতে গ্রহণীয় কি আলোচনা করুন, এটার উত্তরও যা। আবার ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট, ব্যতিক্রম সহ ধারণাটাই এভিডেন্স অ্যাক্ট 1872 আলোকে আলোচনা করুন, এটার উত্তরও কি বলেন তাই। মানে চ আর ছ দুইটার উত্তর কি বলেন? একই। বাট ওই ওইভাবে লিখে দিবেন। যদি আসে ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট, তাহলে প্রশ্নে যেন ওই লাইনটা আগে পড়ে যে কোনো এক জায়গায় থাকে। আচ্ছা, এখন যেটা দেখবো, যে পাবলিক ও প্রাইভেট ডকুমেন্ট বলতে কি বোঝায়, উদাহরণ সহ আলোচনা করুন। সরকারি কর্মকর্তা কর্তৃক সরবরাহকৃত ব্যক্তিগত দলিলের দাবেদার সকল কি পাবলিক ডকুমেন্ট হিসেবে গণ্য হতে পারে কিনা। তা আমরা সরাসরি চলে যাই যে পাবলিক ডকুমেন্ট আসলে কাকে বলে। দেখেন, সাক্ষ্য আইনের 74 ধারায় দলিল এবং 75 ধারায় বেসরকারি, সাক্ষ্য আইনের 74 ধারায় সরকারি দলিল এবং 75 ধারায় বেসরকারি দলিল সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো প্রথমে আমরা আসি সরকারি দলিল। সাক্ষ্য আইনের 74 ধারা অনুসারে নিম্নলিখিত দলিল সমূহ হলো সরকারি দলিল। কি কি দেখেন, আহ তার আগে একটা কথা বলে রাখি, সরকারি যে কোনো অফিসের দলিলই হলো কি সরকারি দলিল। কোন সার্বভৌম কর্তৃপক্ষের কার্য বা কাজের রেকর্ড, সার্বভৌম কর্তৃপক্ষ মানে হলো ধরেন পাবলিক বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ বার কাউন্সিল, এরা কি সার্বভৌম কর্তৃপক্ষ। তারপরে দেখেন যে সরকারি প্রতিষ্ঠান অথবা ট্রাইব্যুনালের কার্য বা কাজের রেকর্ড, বিদেশি রাষ্ট্রের আইনসভার বিচার ও শাসন বিভাগের কার্যের রেকর্ড সম্পর্কিত দলিল হলো সরকারি দলিল। কোনো আপনার ওই ট্রাইব্যুনাল বা বিদেশি রাষ্ট্রের আইনসভা, এগুলো কার্য বা কার্যের রেকর্ড সবগুলোই হলো আপনার সরকারি দলিল। তারপরে দেখেন, বাংলাদেশে সরকারিভাবে রক্ষিত, আন্ডারলাইন করেন, বাংলাদেশে সরকারিভাবে রক্ষিত ব্যক্তিগত দলিলের রেকর্ড সরকারি দলিল বলে গণ্য হবে। মানে বাংলাদেশে যত দলিল সরকারিভাবে রক্ষিত আছে, ব্যক্তিগত দলিল, ব্যক্তিগত দলিল সরকারিভাবে রক্ষিত থাকে কিভাবে? যখন আপনি ওই দলিলটা রেজিস্ট্রেশন করেছেন, ওই দলিলটা আপনি একটা বায়না চুক্তি করছেন, বেসরকারি দলিল। বাট বায়না চুক্তিটা যখন রেজিস্ট্রেশন করবেন তখন হয়ে যাবে কি সরকারি দলিল। যেমন বিক্রয় চুক্তি নিবন্ধিত হলে তা সরকারি
দলিল। এখন আমরা উদাহরণে চলে আসি। উদাহরণ দেখেন, উদাহরণ হলো নিবন্ধিত বিক্রয় দলিল, ভোটার তালিকা, খতিয়ান, জন্ম মৃত্যু সনদ, 164 দ্বারা লিপিবদ্ধকৃত জবানবন্দি, ওয়ারেন্ট, সমন ইত্যাদি। এই সবগুলাই হলো কি? সরকারি দলিল। সরকারি দলিল। এখন আপনারা এক শ্রেণীর লোক আছেন যে যারা দলিল বলতে ভেবে নেন ওই যে যে জমির যে দলিল বড় বড় মানে হলুদ কালারের ওইগুলাই পাবেন দলিল, ঠিক আছে? বাট দলিল ওটা না। আমি আপনাদের যে নোট দিছি এটাও একটা কি? দলিল। বুঝছেন? তো ওই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। আচ্ছা, কেসে বিথিকা কি নিও নাই কিছু জমা জমা কেনানো নাই বোঝানো না। কি নেই আমি তো বুঝেন বেসরকারি দলিল দেখেন, সাক্ষ্য আইনের 75 ধারা অনুসারে সরকারি দলিল ছাড়া অন্যান্য সকল দলিল হলো কি? বেসরকারি দলিল। তাইলে বলবেন যে 74 ধারায় বলবেন যে বেসরকারি দলিল ছাড়া যা যা আছে সব সরকারি দলিল, আর 75 ধারায় এসে বলবেন সরকারি দলিল ছাড়া যা যা আছে সব বেসরকারি দলিল। জি, যেমন ইজারা দলিল, বন্ধকি দলিল ইত্যাদি। যদি ইজারা দলিলটা নিবন্ধিত হতো সরকারি দলিল, যদি বন্ধকি দলিলটা নিবন্ধিত হতো সরকারি। ধন্যবাদ। এসব দলিল ব্যক্তিগতভাবে প্রস্তুত করা হয়, তবে ব্যক্তিগত দলিল রেজিস্ট্রি করা হলেও তা সরকারি দলিল হয়ে যাবে। সাক্ষ্য আইনের 61 থেকে 73 ধারায় বেসরকারি দলিল বা ব্যক্তিগত দলিল প্রমাণের পদ্ধতি আলোচনা করা হয়েছে। 61 থেকে কত বলেন? 73। আচ্ছা, এখন প্রশ্নে আসছে যে রেজিস্ট্রেশন অফিসার কর্তৃক ইস্যুকৃত কবলা দলিলের জাবেদা নকল সরকারি দলিল কিনা। সাক্ষ্য আইনের 76 ধারার শর্ত সাপেক্ষে যদি রেজিস্ট্রেশন অফিসার কবলা দলিলের জাবেদা নকল সরবরাহ করে তাহলে তা সরকারি দলিল বা পাবলিক ডকুমেন্ট বলে গণ্য হবে। কারণ দলিলটি সরকারি কর্মকর্তা কর্তৃক তার সরকারি দায়িত্ব পালনে তৈরি এবং সরকারি নিয়ম অনুযায়ী তার সংরক্ষণ বা নকল সরবরাহ করা করেছে। তবে নিম্নলিখিত শর্ত সমূহ পূরণ করতে হবে। কি কি? নিবন্ধনকৃত কর্মকর্তা ঘোষণা করবে এটি মূল দলিলের জাবেদা নকল, মানে সরকারি দলিলের নকল যখন আপনি তুলতেছেন ওই জায়গা অবশ্যই থাকবে, সে লিখে দিবে এটা হলো মূল দলিলের সার্টিফাইড কপি। নকল সরবরাহের তারিখ থাকতে হবে, কত তারিখে নকলটা দিছে এটা সরবরাহের তারিখ থাকতে হবে। অফিসের সিলমোহরকৃত হতে হবে, ওই অফিসের কি থাকতে হবে? সিলমোহর। উপরোক্ত শর্তাদি পূরণ হলে রেজিস্ট্রি অফিসার ইস্যুকৃত কবলা দলিলের জাবেদা নকল সরকারি দলিল বা পাবলিক ডকুমেন্ট বলে গণ্য হবে। তাহলে এটার উত্তর হলো অ্যাকচুয়ালি 76 ধারা। বুঝতে পারছেন? প্রিলি বইতে যা ছিল হুবহু তাই, শর্তাদি পূরণ হলে কি হবে। তাহলে আরিফ সাহেব, আপনার সামনে যে এই যে নোট পড়তেছেন এটা সরকারি দলিল না বেসরকারি দলিল? হ্যাঁ, এটা যদি আমি সরকারি উঠে যাইয়ে হুম, উঠে যাইয়ে ওই এটা তো প্রথম কাউন্সিল যে সরকারি দলিল, কিন্তু এটা যদি আমি করে ফেলাই কি করে সিল সার্কল মাইরে কিসের সিল সাপ করে মারবেন? তাহলে স্যার আপনি একজন সরকারি কর্মকর্তা, আপনি যদি এই মুহূর্তে আমার সিল সার্কল মারি দেন তাহলে আমার এটা সরকারি দলিল। আপনি জন্মানোর পরে কান ছিলেন কিভাবে? ব্যতিক্রম মনে হয় আমার কাছে, মানে অন্যান্য শিশুর মতো না, তাই না? সব জিনিসের পেশা। আচ্ছা দেখেন, ধন্যবাদ। তাহলে আমরা 1 নাম্বার প্রশ্নটা দেখেন, এখানে অনেকগুলা প্রশ্ন আছে, ভালোভাবে পড়ে ফেলবেন। যে সাক্ষ্য আইন অনুসারে দলিলের সংজ্ঞা ক খ গ গ গ গ উম চ চ জ, এ জায়গায় অনেকগুলো প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো পড়ে ফেলবেন। আচ্ছা আসেন আমরা আরেকটা প্রশ্ন শুরু করে দিই। ব্রেক দেবেন? আমরা 2 নাম্বার প্রশ্নটা দেখি। শুধু বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয়ের জন্য সাক্ষ্য দেওয়া যায় বা বিষয়ের প্রাসঙ্গিকতা বলতে আপনি কি বুঝেন? এটার উত্তরও যা।
ইংলিশটা আন্ডারলাইন করেন। এভিডেন্স মে বি গিভেন অফ ফ্যাক্টস ইন ইস্যু অ্যান্ড রিলেভেন্ট ফ্যাক্টস এক্সপ্লেইন। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই রিলেভেন্সি অফ ফ্যাক্টস, মানে রিলেভেন্সি অফ ফ্যাক্ট বলতে তুমি কি বুঝো? শুনেন ভাই, যে জিনিসটা মনে রাখা দরকার, যে আমাদের একটু আগেই জানছি যে মামলা যেই করুক না কেন মামলা দিয়ে প্রমাণ করতে হয় কাকে? সাক্ষীদের। এখন একটা সাক্ষী কোন বিষয়ে সাক্ষ্য প্রদান করবে, একটা সাক্ষী কোন বিষয়ে সাক্ষ্য প্রদান করবে, এই ব্যাখ্যাটা দেওয়া হয়েছে সাক্ষ্য আইনের 5 ধারায়। বলছে যে একটা সাক্ষী দুইটা বিষয়ে সাক্ষ্য প্রদান করবে, একটা হলো বিচার্য বিষয়, একটা হলো কি প্রাসঙ্গিক বিষয়। তো একটা বলে ফ্যাক্ট ইন ইস্যু বিচার্য বিষয়, একটা হলো রিলেভেন্ট ফ্যাক্ট, এটা হলো প্রাসঙ্গিক বিষয়। তো বিচার্য বিষয় আসলে কাকে বলে? যে বিষয়টা নিয়ে সরাসরি বিচার হচ্ছে, যে অমুক অমুকরে হত্যা করছে কিনা, এটা হলো কি বিচার্য বিষয়। আর প্রাসঙ্গিক বিষয় কি? যে হত্যা করার আগে ওনাদের মধ্যে কি সম্পর্ক ছিল, হত্যা করার আগে তাদের ভিতরে কি কোনো পূর্ব শত্রুতা ছিল কিনা, হত্যা করার আগে যে হত্যা করছে সে কি কোনো জায়গা থেকে বিষ কিনছে কিনা, বা সে অস্ত্র কোথাও তার আগে থেকে ছিল কিনা, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো হলো কি প্রাসঙ্গিক বিষয়। তাহলে কোন মামলায় কয়টা বিষয়ে সাক্ষ্য প্রদান করা যায়? বিচার্য বিষয়ের একটা কি প্রাসঙ্গিক বিষয়। এখন এই জায়গায় এই বিষয়টাই জানতে চাইছে যে সাক্ষ্য শুধু বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে জন্য দেওয়া যায়, ব্যাখ্যা করুন। বা পরে জানতে চাইছে যে এভিডেন্স মে বি গিভেন ইন ফ্যাক্টস ইন ইস্যু এন্ড রিলেভেন্ট ফ্যাক্টস, ব্যাখ্যা করুন। এটার উত্তরও যা। খ দেখেন বিচার্য বিষয় বলতে কি বুঝন, আদালত কোন কোন বিষয়ে সাক্ষ্য দেওয়া যেতে পারে, এটার উত্তরও তাই। আবার যদি গটা আসে সকল গ্রাহ্য সাক্ষ্যই প্রাসঙ্গিক কিন্তু সকল প্রাসঙ্গিক সাক্ষ্যই গ্রহণীয় নয়, এটার উত্তরও কি বলেন হুবহু তাই। তাহলে আমরা একটু পড়া শুরু করি। দেখেন, অপরাধীকে শাস্তি প্রদানের জন্য ফৌজদারি মামলা দায়ের করা হয়ে থাকে। অপরদিকে অধিকার প্রতিষ্ঠা এবং প্রতিকার আদায়ের জন্য দেওয়ানি মামলা করা হয়ে থাকে। এটা তো আমরা মোটামুটি জানি। কোন মামলা সেটা দেওয়ানি বা ফৌজদারি যাই হোক না কেন, তার দায়েরের সাথে সাথে প্রমাণিত হয়ে যায় না, বরং মামলা দায়েরের পরে তার সাক্ষ্য দিয়ে প্রমাণ করতে হয়। আপনি কি মামলা দায়েরের সাথে সাথেই প্রমাণিত হয় না। কোন মামলায় কোন কোন বিষয়ে সাক্ষ্য প্রদান করা যাবে তা আইনে নির্ধারিত আছে। কোন মামলায় যে সকল বিষয়ে সাক্ষ্য প্রদান করা যাবে তা সাক্ষ্য আইন 1872-এর 5 ধারায় আলোচনা করা হয়েছে। এখন আমরা চলে আসি যে সকল বিষয়ে সাক্ষ্য প্রদান করা যাবে। সাক্ষ্য আইনের 5 ধারা অনুযায়ী গোল্ডেন 2টি বিষয়ে সাক্ষ্য প্রদান করা যায়। কয়টা বিষয়? 2টা বিষয়। একটা দেখেন বিচার্য বিষয়, ফ্যাক্ট ইন ইস্যু, আর একটা হলো প্রাসঙ্গিক বিষয়, এটারে বলে কি রিলেভেন্ট ফ্যাক্ট। যারা মুখস্থ করতে পারেন না তারা যদি এই বিষয়টা নিজের ভাষায় উপস্থাপন করেন, যে বিচার্য বিষয় কি, ব্যাখ্যা দিলেন যে যেটা নিয়ে সরাসরি বিচার হচ্ছে সেটাই হলো বিচার্য বিষয়। ধরি অমুক অমুকরে হত্যা করছে, তাহলে এটাই হলো কি বিচার্য বিষয়। সাক্ষ্য আইনের 5 ধারার অধীন বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে সাক্ষ্য প্রদান করা যায়। প্রথমেই আমরা চলে আসি বিচার্য বিষয় সম্পর্কে, ফ্যাক্ট ইন ইস্যু। সাক্ষ্য আইনের 3 ধারায় বিচার্য বিষয়কে সংজ্ঞায়িত করা হয়েছে। মামলার বিচার্য বিষয় হলো এমন একটি বিষয় যা দেওয়ানি মকদ্দমার প্লিডিংসে এক পক্ষ দাবি করে অপর পক্ষ তা কি করে অস্বীকার করে, এবং যা প্রমাণ করতে পারলে মকদ্দমার পক্ষগণের অধিকার ও দায় নির্ধারণ করে রায় দেওয়া যায়। ফৌজদারি মামলার বিচার্য বিষয় হলো এমন একটি বিষয় এক পক্ষ অভিযোগ করে এবং অন্য পক্ষ দোষী নয় বলে উক্ত অভিযোগ অস্বীকার করে, এবং সেটা প্রমাণ করতে পারলে আদালত সিদ্ধান্ত গ্রহণ করে রায় দিতে পারে। তাহলে আমার যেটা মনে রাখা দরকার যে বিচার্য বিষয় এটা দেওয়ানি মামলার ক্ষেত্রে বলে ইস্যু নাকি, আর ফৌজদারি মামলার ক্ষেত্রে কি বলে চার্জ। আচ্ছা, উদাহরণ দেখেন, হত্যা করার অভিপ্রায়ে মুগুর দিয়ে আঘাত করে বাবুকে হত্যা করার অপরাধে আলামিন অভিযুক্ত হয়। উপরের ঘটনাটিতে নিম্নলিখিত কোন বিষয়গুলো বিচার্য বিষয় হতে পারে? আলামিন বাবুকে মুগুর দিয়ে আঘাত করেছে কিনা, আলামিন কর্তৃক এমন আঘাতের ফলে বাবুর মৃত্যু হয়েছে কিনা, বাবুর মৃত্যু ঘটানোর অভিপ্রায় আলামিনের ছিল। তাহলে এইগুলাই হলো মোটামুটি কি বলেন বিচার্য বিষয়। এখন আমরা চলে আসি আরিফ সাহেবের ভাষায় প্রাসঙ্গিক বিষয় নাকি প্রাসঙ্গিক নাকি প্রাসঙ্গিক প্রাসঙ্গিক বিষয় বা রিলেভেন্ট ফ্যাক্ট। সাক্ষ্য আইনে বর্ণিত কোন উপায়ে কোন একটি বিষয় যখন অন্য একটি বিষয়ের সাথে সম্পর্কিত হয়, মানে একটা বিষয় যখন আর একটা বিষয়ের সাথে সম্পর্কিত, উক্ত অন্য বিষয়টিকে প্রাসঙ্গিক বিষয় বলে। অপরদিকে বিচার্য বিষয় প্রমাণের জন্য যে সকল বিষয় প্রয়োজন হয় তাদেরকেও কি বলে প্রাসঙ্গিক বিষয়। ধরেন আপনাদের এই জায়গার মূল উদ্দেশ্য হচ্ছে পড়তে আসা, এটাই হলো কি বিচার্য বিষয়। আর পড়তে আইসা এই যে ব্রেক নিচ্ছেন, খাচ্ছেন, একজন আর একজনের সাথে ঝগড়া লাগাচ্ছেন, বা আমরা গল্পটা করতেছি, এইগুলো সব কি
প্রাসঙ্গিক বিষয়। যে সাক্ষ্য আইনের 5 থেকে 55 ধারা পর্যন্ত প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে বা বিষয়ের প্রাসঙ্গিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো আমরা একটা উদাহরণ পড়ি, দেখেন উদাহরণ। বাবু আলামিনকে ছুরি দিয়ে গুরুতর জখম করে, ছুরি দিয়া বাবু আলামিনকে ছুরি দিয়ে আঘাত করার পূর্বে ও পরে যে সকল কথা বা কাজ করেছে তা গুরুতর জখমের অপরাধের সাথে কি বলেন? প্রাসঙ্গিক। সুতরাং এই সকল বিষয়ে প্রাসঙ্গিক বিষয় হিসাবে আদালতে উপস্থাপন বা উত্থাপন করা যাবে। তবে প্রাসঙ্গিক বিষয় আদালতে উত্থাপন করা গেলেও সকল প্রাসঙ্গিক বিষয় আদালত কর্তৃক গ্রহণযোগ্য নয়। এখন আর একটা কথা, যে অনেক বিষয় আপনার ওই ঘটনার সাথে প্রাসঙ্গিক, কিন্তু প্রাসঙ্গিক হলেই সেটা গ্রহণযোগ্য হবে এমন কোনো কথা নেই। প্রাসঙ্গিক বিষয় গ্রহণযোগ্য হতেও পারে, নাও পারে। প্রাসঙ্গিক বিষয় গ্রহণযোগ্য হবে কি হবে না এটা নির্ভর করে কার উপরে? আদালতের উপর। সাক্ষ্য আইনের 136 ধারায় বলছে যে সাক্ষ্যের গ্রহণযোগ্যতা নির্ভর করে কার উপরে? আদালতের উপর। ধরেন একজন আইনজীবীর কাছে গিয়ে মক্কেল বলল যে উকিল সাহেব আমি অমুকরে হত্যা করছি, আমারে বাঁচান। তার মানে মক্কেলের কথা উকিল সাহেব জেনে গেছে, মক্কেল যে আসলেই হত্যা করছে এটা উকিল সাহেব তো জেনে গেছে। এখন এই কথাটা ওই মামলার ক্ষেত্রে প্রাসঙ্গিক বা গ্রহণযোগ্য হবে না, কারণ সাক্ষ্য আইনের 126 ধারায় বলা হয়েছে আইনজীবীর সাথে মক্কেলের যোগাযোগকে সুরক্ষা প্রদান করা হয়েছে। এটা প্রাসঙ্গিক হলেও সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে না। তার মানে বোঝা গেল যে অনেক বিষয় সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক হতে পারে, কিন্তু সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক হলেই কিন্তু সেটা গ্রহণযোগ্য হবে না। যেরকম স্বামী স্ত্রীর যোগাযোগ কত দ্বারা? 122 দ্বারা। স্বামী স্ত্রীর যোগাযোগ 122 দ্বারা। স্বামী স্ত্রীর যোগাযোগ প্রাসঙ্গিক বাট গ্রহণযোগ্য হবে না। আদালতের নিকট দাখিলকৃত প্রাসঙ্গিক বিষয় ততক্ষণ পর্যন্ত গ্রহণীয় নয় যতক্ষণ পর্যন্ত তা সাক্ষ্য আইনের 5 থেকে 55 ধারায় উল্লিখিত নীতি অনুসারে আইনগতভাবে প্রাসঙ্গিক না হয়। অর্থাৎ কোনো বিষয় প্রাসঙ্গিক হতে পারে, কিন্তু প্রাসঙ্গিক হওয়ার পরেও আদালত কোনো বিষয় প্রত্যাখ্যান করতে পারে। যেমন আইন উপদেষ্টার সাথে গোপন যোগাযোগ, বিবাহ বলবৎ থাকা অবস্থায় স্বামী স্ত্রীর মধ্যকার যোগাযোগ প্রাসঙ্গিক বিষয়, কিন্তু সাক্ষ্য আইনের 126 ও 122 ধারা অনুসারে সাক্ষ্য হিসেবে গ্রহণীয় না। এবং এই কারণে এগুলো আইনত আদালত কর্তৃক কি বলেন? গ্রহণযোগ্য নয়। তারপরে দেখেন অপরদিকে সাক্ষ্য আইনের 136 ধারা অনুসারে আদালত কোন সাক্ষ্যের গ্রহণযোগ্যতা নির্ধারণ করবে। অর্থাৎ কোন সাক্ষ্য প্রাসঙ্গিক হলেও উক্ত সাক্ষ্য গ্রহণ করা আদালতের বিবেচনার উপর নির্ভর করে। অনেক সাক্ষ্য প্রাসঙ্গিক বা সেটা সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে কিনা এটা কার বিবেচনার উপর নির্ভর করে? আদালতের। যেমন হারিয়ে যাওয়া দলিল মাধ্যমিক সাক্ষ্য বা ফটোকপি দ্বারা প্রমাণ করা যায়, কিন্তু কোন পক্ষ ফটোকপি উপস্থাপন করলেই তা আদালত গ্রহণ করতে বাধ্য নয় যতক্ষণ পর্যন্ত দলিলের ফটোকপি উত্থাপনকারী পক্ষ প্রমাণ করতে পারে যে দলিলটি আসলেই হারিয়ে গেছে। সুতরাং আলোচনার পরিশেষে বলা যায় যে যে সকল গ্রাহ্য সাক্ষ্যই প্রাসঙ্গিক, কিন্তু সকল প্রাসঙ্গিক সাক্ষ্যই গ্রহণীয় হয়। বুঝছেন? তাহলে আপনি যদি, যারা এই প্রশ্নটা পড়ে তারা না বুঝে পড়লে অনেক জটিল লাগে যে কি কথা লিখছে, বাট আপনি যাই অ্যাকচুয়ালি ওই কয়টা বিষয় সাক্ষ্য দেওয়া যায়? দুইটা, একটা হলো বিচার্য বিষয়ের, একটা কি প্রাসঙ্গিক বিষয়। বিচার্য বিষয়ের একটা উদাহরণ দিয়ে দিবেন আর প্রাসঙ্গিক বিষয়ের উদাহরণ দিয়ে দিবেন, তারপরে আলোচনা করে দিবেন যে প্রাসঙ্গিক হলেই যে সবসময় গ্রহণযোগ্য হবে বিষয়টা তা না, অনেক ক্ষেত্রে প্রাসঙ্গিক বা গ্রহণযোগ্য নয়। তারপর ওই যে 126 আলোচনা করলেন, 122 আলোচনা করলেন, 136 আলোচনা করলেন, তারপরে আলোচনার পরিশেষে বলা যায় যে সকল গ্রাহ্য সাক্ষ্যই প্রাসঙ্গিক, কিন্তু সকল প্রাসঙ্গিক সাক্ষ্যই গ্রহণীয় নয়। বুঝছেন? 2 এর ঘ নাম্বার প্রশ্নটা পড়ে আমরা শেষ করব। দেখেন, কখন অভিপ্রায়, উদ্দেশ্য, পূর্ববর্তী বা পরবর্তী আচরণ বা প্রস্তুতি সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক হবে আলোচনা করুন। আমরা যখন প্রিলিমিনারি পড়ছিলাম তখন আপনার মনে আছে কিনা যে রেস গেস্টি এটার সংজ্ঞা দিছে কত দ্বারাই? 6 দ্বারাই, কিন্তু এটার বিস্তারিত আলোচনা করেছে 7, 8, 9 আর কত? 14। 7, 8, 9 আর 14। তার মধ্যে 7 ধারায় বলছিল উপলক্ষ, কারণ, পরিণাম। 8 ধারায় বলছিল ওই যে আপনার পূর্ব উদ্দেশ্য, পূর্ববর্তী, পরবর্তী কার্য। 9 ধারায় বলছিল হচ্ছে টেস্ট, আইডেন্টিফিকেশন, প্যারেড বা প্রাসঙ্গিক বিষয় ব্যাখ্যা করার জন্য যা যা দরকার তাও প্রাসঙ্গিক। এটা বলছিল কত ধারায়? 9 ধারায়। 14 ধারা আমরা পড়ি নাই। তাহলে সেই বিষয়টাই এখন এই প্রশ্নে জানতে চাইছে, অভিপ্রায়, প্রস্তুতি, পূর্ববর্তী বা পরবর্তী আচরণ এটা কখন প্রাসঙ্গিক? তাহলে এটা এই প্রশ্নটা এসেছে কত ধারা থেকে? 8 ধারা। দেখেন আমরা একটু পড়ি।
সাক্ষ্য আইন 1872-এর 6 ধারায় রেস গেস্টি নীতিটি কি সেটা উল্লেখ করা হয়েছে এবং 7, 8, 9 এবং 14 ধারায় ব্যাখ্যা করা হয়েছে। সংগঠিত ব্যাপার বা রেস গেস্টি সেই সকল বিষয়কে বোঝায় যেগুলো আন্ডারলাইন করবেন একই কার্যের অংশ হিসেবে গঠন করে। যেমন ক খকে ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে, এখানে গুরুতর জখম হলো প্রধান কার্য, এবং ঘটনার আগে বা পরে ক ও খ বা যে সকল ব্যক্তিরা ঘটনাস্থলে উপস্থিত ছিল তারা যে কথা বলেছে বা যা করেছে সেগুলো উক্ত ঘটনার অংশ এবং সেগুলো 6 ধারায় প্রাসঙ্গিক। এখন ভাই আপনি এই প্রশ্নের উত্তর এত আপনি মজা নিয়ে লেখা যায় অভিপ্রায় প্রস্তুতি পূর্ববর্তী বা পরবর্তী কার্য। আপনি বলবেন যে কখনো কখনো একটা অপরাধের ক্ষেত্রে অভিপ্রায় প্রাসঙ্গিক হয়ে পড়ে। অভিপ্রায় কিভাবে? যে ধরেন আরিফ সাহেব বিথিকারে হত্যা করছে, কিন্তু এর আগে থেকেই আরিফ আর বিথিকার মধ্যে একটা পূর্ব শত্রুতা ছিল, তার মানে আসলে আরিফ সাহেবরে বিথিকার হত্যা করার কি ছিল? অভিপ্রায় ছিল। আচ্ছা, প্রস্তুতি উদাহরণে এইভাবে বলা যেতে পারে যে যে ছুরি দিয়ে হত্যা করা হয়েছে কয়দিন ধরে আরিফ সাহেবকে দেখা গেছে ওই ছুরি নিয়ে ঘোরাফেরা করতে, বা ওই ছুরি নিয়ে প্রায় সে ওই তার ধারালো করার জন্য ওটা যা করা দরকার সেটা করতো বা মানুষকে দেখাইতো। তাহলে এটা প্রস্তুতি। পূর্ববর্তী বা পরবর্তী কার্য প্রাসঙ্গিক কখন? বলা যেতে পারে যে একজন আসামি আগে গরিব ছিল, কিন্তু যখন অপরাধটা সংগঠিত হয়ে গেছে তখন আরাফ খান হয়ে গেছে। আরাফ খান রে চিনেন? আরাফ খান ওই যে কোটালীপাড়া, এখন সে এখন দুবাইতে থাকে, কোটি কোটি টাকার মালিক। তাহলে তার বিরুদ্ধে মামলা আছে, তাহলে তার মামলার বিচারে প্রমাণিত হবে যে না, যখন সে মামলা হয় তখন সে গরিব ছিল, তার মানে আসলেই সে অপরাধটা করছে। এটা প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের কত ধারায়? 8 ধারায়। বুঝতে পারছেন? অথবা পূর্ববর্তী পরবর্তী কার্য কেমনে? যেদিন তার বিরুদ্ধে মামলা হয়েছে সেদিন থেকে সে পলাতক। আমাদের আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা সব পলাতক। এটা প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের কত ধারায়? 8 ধারায়। তার মানে আসলেই তার অপরাধ করছে। সাক্ষ্য আইনের কত ধারায় প্রাসঙ্গিক? 8 ধারায়। পূর্ববর্তী বা পরবর্তী কার্য। দেখেন তো সাক্ষ্য আইনের 8 ধারায় অভিপ্রায় প্রস্তুতি পূর্ববর্তী বা পরবর্তী আচরণ মামলায় প্রাসঙ্গিক করা হয়েছে। 8 ধারায় বিধান করা হয়েছে কোন বিষয় প্রাসঙ্গিক হবে যা কোনো বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক ঘটনা সংগঠনের অভিপ্রায় প্রকাশ করে বা সৃষ্টি করে, কোন প্রস্তুতি প্রকাশ করে, মকদ্দমার কোনো পক্ষের পূর্ববর্তী কোনো আচরণ প্রকাশ করে যা মকদ্দমার বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়কে প্রভাবিত করে, পূর্ববর্তী বা পরবর্তী আর কি, যা প্রভাবিত হয়। তো প্রথমে আমরা চলে আসি অভিপ্রায়। বলেন তো অভিপ্রায় কি ফিজিক্যাল ফ্যাক্ট নাকি সাইকোলজিক্যাল ফ্যাক্ট? অভিপ্রায় ডেফিনেটলি সাইকোলজিক্যাল ফ্যাক্ট, মানে ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়। অভিপ্রায় হলো এমন কিছু যেটা মানুষকে কোনো কার্য করতে প্ররোচিত করে। প্রত্যেক অপরাধমূলক কার্যের জন্য অবশ্যই অভিপ্রায় থাকতে হবে। অভিপ্রায় ব্যতীত কোনো কার্য হতে পারে না যদি এটা সহজে আবিষ্কার করা যায় না। যদিও অভিপ্রায় আছে কি নাই এটা আবিষ্কার করা কিন্তু খুব সহজ না। যে সকল ঘটনা কোনো কার্য সংগঠনের অভিপ্রায় প্রকাশ করে সেই সকল ঘটনা 8 ধারায় প্রাসঙ্গিক হবে। যেমন দেখেন, হত্যার পূর্বে মামলার পক্ষগণের মধ্যে পূর্ব শত্রুতা ছিল। হত্যার পূর্বে মামলার পক্ষগণের মধ্যে পূর্ব শত্রুতা ছিল, তার মানে আসলেই কি ছিল? অভিপ্রায় ছিল। বিথিকা আল আমিনের হাতে পানি ঢেলে দিছিল, তো ভবিষ্যতে যদি কোনো ঘটনা ঘটে বিথিকা এটা কিন্তু প্রাসঙ্গিক যে আপনি পানি ঢেলে দিছিলেন। এমন পূর্ব শত্রুতা অপরাধ সংগঠনের অভিপ্রায় প্রমাণে প্রাসঙ্গিক হবে। আমরা প্রস্তুতিতে চলে আসি। প্রস্তুতি অর্থ হলো কোনো কার্য বা অপরাধ করার জন্য প্রয়োজনীয় উপায় সময়ের আয়োজন করা। কোনো বিষয় যা কোনো কার্য বিষয় বা প্রাসঙ্গিক ঘটনা সংগঠনের কোনো প্রস্তুতি প্রকাশ করে সেই বিষয় 8 ধারায় প্রাসঙ্গিক। যেমন খুন করার উদ্দেশ্যে ছুরি ক্রয় করা, বিষ প্রয়োগ করে হত্যার জন্য বিষ ক্রয় করা ইত্যাদি প্রস্তুতি হিসেবে গণ্য হবে। ডাকাতি করার জন্য 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশ প্রস্তুতি হিসেবে গণ্য হবে। আচ্ছা, আমরা আসি আচরণ, পূর্ববর্তী বা পরবর্তী আচরণ। তো সাক্ষ্য আইনের 8 ধারায় কতিপয় প্রেক্ষাপটে নিম্নলিখিত ব্যক্তির আচরণ প্রাসঙ্গিক করা হয়েছে, যথা কোনো মামলা বা কার্যধারার কোনো পক্ষ বা পক্ষের প্রতিনিধির আচরণ, এমন কোন ব্যক্তি যার বিরুদ্ধে কোনো অপরাধ উক্ত কার্যধারার অংশ, অর্থাৎ ফৌজদারি মামলার অভিযুক্ত ব্যক্তির আচরণ, এমনকি ফৌজদারি মামলায় অপরাধের ভিকটিমের আচরণও প্রাসঙ্গিক। এটা বলতেন ফৌজদারি মামলায় কার আচরণ প্রাসঙ্গিক? অপরাধীর সাথে সাথে ভিকটিম যে তার আচরণও প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনের 8 ধারা অনুসারে কোনো বিষয় যা মকদ্দমা কোনো পক্ষের পূর্ববর্তী বা পরবর্তী কোনো আচরণ প্রকাশ করে
এবং যা মকদ্দমা বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়কে প্রভাবিত করে বা প্রভাবিত হয় অনুরূপ আচরণ 8 ধারায় প্রাসঙ্গিক। যেমন যেমন দেখেন, জীবনধারায় পরিবর্তন অর্থাৎ অপরাধ সংগঠনের পূর্বে অভিযুক্ত গরিব ছিল। গরিব ছিল মানে তার আর্থিক অবস্থা খারাপ ছিল, কিন্তু অপরাধ সংগঠনের পরে সে ধনাঢ্য জীবনযাপন করে, এটা প্রাসঙ্গিক। কত ধারায়? 8 ধারায়। অপহরণ, দস্যুতা, খুনের মামলায় অভিযুক্ত তার পরিচয় গোপন করেছিল বা দেশ ত্যাগ করার চেষ্টা করেছিল, এমন কোন সাক্ষ্য সৃষ্টি করেছিল যা প্রমাণ করে সে অন্যত্র ছিল, বা সাক্ষীদের মিথ্যা সাক্ষ্য দিতে প্রবৃত্ত করে ইত্যাদি অভিযুক্ত ব্যক্তির অপরাধ সংগঠনে পরবর্তী আচরণ হিসেবে সাক্ষ্যে প্রাসঙ্গিক। এটা লেখেন, সাক্ষ্যে প্রাসঙ্গিক, সাক্ষ্যে প্রাসঙ্গিক। তাহলে আপনার যদি মনে থাকে এই প্রশ্ন বানায়ও লিখতে পারেন, জাস্ট ধারাটা ঠিক রেখে। অভিপ্রায়, তারপরে কি প্রস্তুতি, পূর্ববর্তী আর পরবর্তী কার্য লিখে নিজের মতো করে উদাহরণ দিয়ে লিখবেন। তো আজকে আমাদের এই পর্যন্তই। আগামীকাল সকাল 10টায় পড়া, আগামীকাল সকাল 10টায় পড়া। শনিবার আপনাদের পরীক্ষা, শনিবার কোনো ক্লাস অনুষ্ঠিত হবে না, শনিবার পরীক্ষা। তো যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারেন, আর না হলে আজকে এই পর্যন্তই। তাহলে সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই, কথা হবে ইনশাআল্লাহ।